কোনটা আসল পেজ। আমরা যেখান থেকে ফেসবুক লাইভের এগুলো যাই সেটাই আসল পেজ। তো সেই পেজে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক দিন, আপনারা কমেন্ট করুন, আপনারা আমাদের পোস্ট শেয়ার করুন, যা ইচ্ছা, এবং আপনারা জানান যে আজকের শো কেমন হচ্ছে, কি অবস্থা, সবকিছু জানতে পারেন। তো আজকের মতো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের শো, এবং আজকে ভূত এফএমের প্রথম অতিথি হচ্ছেন আফরান ভাই। আমরা তার কাছে যাব তার ঘটনার জন্য। আফরান ভাই, চলুন আপনার ঘটনায় যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির ঘটনা, রাজবাড়ির পাচুরিয়ার ঘটনা। তো এই ঘটনাটি আসলে যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল হাকিম। উনি পেশায় একজন পান বিক্রেতা, অনেক মুরব্বী হয়ে গেছেন আর কি। তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা এবং ওনার ফ্যামিলির সাথে ঘটা ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটি আসলে এটা 1958 সালের ঘটনা। 58 সালের দিকে এটা শুরু আর কি, 58 সালের দিকে শুরু হয় ঘটনাটি। তো উনি তখন অনেক ছোট ছিলেন। তো উনি ওনার ফ্যামিলিতে 7 জন ভাই বোন ছিলেন, তার মধ্যে উনি ছিলেন সবার ছোট, আব্দুল হাকিম মিয়া যিনি, উনি সবার ছোট ছিলেন। তো ওনার সবার বড় যিনি ভাই তার নাম ছিল আব্দুল হামিদ মিয়া। উনি মানে খুবই একজন তাগড়া জোয়ান সুদর্শন একজন লোক ছিলেন, এবং উনি অত্র এলাকায় মানে কুস্তিতে খুব ভালো একজন মানে পারদর্শী ব্যক্তি হিসেবে তার খুব খ্যাতি ছিল। তো একদিন রাতের বেলা ওনারা দুই ভাই এশার সালাত আদায় করার পর ওনারা বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার পথে তখন এখনো ওই এলাকাটা বেশ শুনশান নীরব, আর তখন তো আরো মানে ঘন জঙ্গল টঙ্গল ছিল রাস্তার ধার দিয়ে। তো ওনারা যখন যাচ্ছিলেন হঠাৎ পরিচিত একটা জায়গায় এসে হঠাৎ দেখলেন যে কে যেন ওনাদেরকে ডাকছে। আচ্ছা, তো ডাক কোন দিক থেকে আসছে খেয়াল করলেন যে রাস্তার পাশেই একটা গাব গাছ। গাব গাছটা ওনারা চিন্তেন যে ওখানে একটা গাব গাছ আছে। গাব গাছটা খুব বেশি বড়ও না এবং খুব বেশি বয়স্কও না গাব গাছটি। তো দেখলেন যে গাব গাছের উপর থেকে আওয়াজ আসছে। তো ওনারা কাছে গেলেন, ওনাদের হাতে তখন টর্চ লাইট ছিল না, মানে হারিকেন ছিল আর কি। তো দেখলেন যে ওইখান থেকে খুব মানে 80+ মুরব্বী একজন ওই গাছের উপরে বসে আছে। বলছে যে বাবা, আমি তো ভয়ে গাছে উঠে পড়েছি, আমাকে কুকুর তাড়া করেছিল, এখন কি করব উপায়ন্তর না দিয়ে গাছে উঠে পড়েছি, আমি আর নামতে পারছি না, আমাকে তোমরা একটু কষ্ট করে নামিয়ে দেবে। তখন ওই আব্দুল হামিদ মিয়ার যে ভাই, মানে হাকিম মিয়ার যে ভাই হামিদ মিয়া, যিনি মানে বড় ভাই ছিলেন আর কি, তো উনি বললেন, মুরব্বী আপনি এই বয়সে কিভাবে গাছে উঠে গেলেন? তো বললো যে আসলে ভয়ে উঠে গেছি, তখন তো বুঝতে পারি নাই, তো এখন তো আর নামতে পারছি না, আমাকে একটু নামিয়ে দাও। তো ছোট ভাই নিচে দাঁড়িয়ে আছে, বড় ভাই বললো যে ঠিক আছে আমি যাই, আমি গাছের উপরে উঠে ওনাকে নামিয়ে দিচ্ছি। ছোট ভাইকে বললো, আর মুরব্বীকে আশ্বস্ত করলো আপনি অপেক্ষা করেন, আমি আসছি উপরে। গাছটাও বেশি বড় না। তো উনি সত্যি সত্যি গাছে উঠেছেন। ওঠার পরে ওই মুরব্বীকে বলছেন যে আপনি আমার গলা ধরে পিঠের সাথে ঝুলে থাকেন, আমি আস্তে আস্তে গাছ থেকে নেমে যাচ্ছি, তখন আমি এইভাবে আপনাকে নামিয়ে দেবো। বলে ঠিক আছে। মুরব্বী গলা ধরে ওনার পিঠের সাথে লেগে থাকেন এবং উনি আস্তে আস্তে গাছ থেকে যখন নামবেন তখন ওই লোকটি, মানে যিনি আব্দুল হামিদ মিয়া আর কি যিনি, তো উনি বলছেন যে মুরব্বী আপনার তো ওজন হয়তো বা ম্যাক্সিমাম 40 কেজি বা 50 কেজি হওয়ার কথা, কিন্তু আমি কুস্তি করি, কিন্তু এত ওজন আপনার, এরকম তো কখনো আমার কোনো মানুষের ওজন আমার কাছে মনে হয়নি, তা আপনার এত ওজন কেন? তখন মুরব্বী ওই মানে হাসতে হাসতে বলছেন যে কই, আমার তো বেশি ওজন না। তখন উনি কিন্তু বলছেন না না, আপনার অনেক ওজন, এত স্বাভাবিক মানুষের তো এত ওজন হয় না। কারণ আসলে উনি কিন্তু কুস্তি করতেন, কারণ কুস্তি করার সময় মানুষের ওজন মানে যদি অনেক বেশি হয় তার কাছে কিন্তু খুব বেশি মনে হওয়ার কথা না। তো যার কারণে ওনার কাছে এটা খুব বেশি মনে হচ্ছিল। তখন নিচ থেকে হঠাৎ করে ওই ছোট ভাই যিনি আব্দুল হাকিম মিয়া, যিনি আমাকে বলেছেন ঘটনা, উনি খেয়াল করলেন হঠাৎ করে তার ভাই গাছ থেকে ছুটে নিচে পড়ে গেলেন এবং তার পিঠ, মানে যে মুরব্বী যেই অংশে ঝুলেছিলেন, মুরব্বীটা নিচে পড়েছেন এবং উনি মুরব্বীর উপরে পড়েছেন, তার মানে পিঠটা মাটির সাথে, মাটির দিকে আর কি ছিল। তো আর একটা ব্যাপার লক্ষ্য করেন, পড়ার সাথে সাথে ওই মুরব্বী অদৃশ্য হয়ে যায়, ওখানে আর কেউ ছিল না, তার শুধু ভাই ছিল সেখানে। তো ভাই তো যন্ত্রণায় খুব, মানে পড়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড যন্ত্রণায় সে খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এখন উনি ছোট মানুষ, ছোট ভাই, এত বড় শরীর, ভাইকে নিয়ে উনি কিভাবে কি করবেন? উনি দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে বলেন যে ভাই বা গাছ থেকে পড়ে গেছে। তখন বাড়ির লোকজন তাড়াতাড়ি আসে, দেখে উনি গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ওনার জ্ঞান ফেরে
তখন দেখা যায় উনি শুধু ফেল করে তাকিয়ে আছেন, কোনো কথা বলতে পারেন না, কিচ্ছু বলতে পারেন, পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। তখন তাকে রাজবাড়ী সদর হসপিটাল, তখন তো এত ভালো অবস্থা ছিল না হসপিটালের, তারপরে এখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে পরে এক্সরে করে দেখা হয় ওনার শরীরের পিছনে যে মেরুদণ্ডটা একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখানে রাসেল ভাই মানে অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে ওখান থেকে পড়ে মেরুদণ্ডের হয়তো বা কোনো অংশ ভেঙে যেতে পারে, কিন্তু পুরা মেরুদণ্ড এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু কল্পনা করা যায় না, এটা সম্ভব নয়। তো যাই হোক, ডাক্তাররা বলে দেন যে এটার কোনো ট্রিটমেন্ট নাই, এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান, তো এটার কোনো ট্রিটমেন্ট হবে না, ডাক্তাররা সরাসরি বলে দেন। তো তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং উনি আস্তে আস্তে ওনার দেহ আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত এমন ভাবে দেহটা ওনার শুকিয়ে যায় যে কোনো লোক দেখলেই ভয় পাবে, মানে এতটা শুকিয়ে যায়। ওনার মতো মানে সুঠাম দেহের লোক এতটা শুকিয়ে যাবেন এটা কেউ কল্পনাও করেনি। তো উনি এভাবে মারা যান। তো রাসেল ভাই ওনার যখন মারা যান, এরপরে ঘটে আরেকটা ঘটনা। যিনি যে গল্পটা বলেছেন আর কি, আব্দুল হাকিম মিয়া, ওনার ইমিডিয়েট বড় একটা বোন ছিল, তার নাম ছিল হালিমা। তো এই হালিমা, তার বয়স ছিল মনে করেন 7 বা 8 এরকম বয়স ছিল। তো হালিমা গোসল করতে গিয়েছিল একটা পুকুরে। তো রাজবাড়িতে যারা আছেন তারা, রাজবাড়ি কুঠি পাচুরিয়ার জমিদার বাড়ির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। তো সেখানে একটা পুরাতন পুকুর আছে। তো হালিমা ওই পুকুরে গোসল করতে যায় একদিন। তো দুপুরবেলা গোসল করে ফিরে আসার পরে বাসার লোকজন হঠাৎ করে হালিমার পায়ের দিকে খেয়াল করে, বলে যে হালিমা তোর পায়ের সাথে এটা কি লেগে আছে? তখন হালিমা পায়ের দিকে খেয়াল করে যে পায়ের ঠিক নিচের দিকে একটা লতার মতো পেঁচিয়ে আছে। তখন বলে যে এটা তো আমি খেয়াল করি নাই। তো ওটা খুলে ফেলার চেষ্টা করে, তো অনেক চেষ্টা করে, কিছুতেই ওই লতাটা পা থেকে খুলতে পারে না। বাড়ির সকল সদস্য মিলে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই লতাটা খুলতে পারে না পায়ের থেকে। তো হালিমা বলতে থাকে যে মনে হচ্ছে যে এই লতাটা আস্তে আস্তে তার পাকে চাপ দিয়ে ধরছে এবং মনে হচ্ছে তাকে এই লতাটা টানতে টানতে ওই পুকুরের দিকে নিয়ে যাবে। সে বারবার তার বাড়ির সদস্যদেরকে এরকম বলছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল যে এই লতাটার কারণে তার পাটা আটকে যাচ্ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একদম মানে চিপে ধরেছে আর কি। তো রাসেল ভাই এই যখন, এটা কিন্তু প্রথম দিনই যে ঘটনাটা, গোসল করে আসার পরে রাতের বেলা হালিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, সবাই অনেক খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সকালবেলা হালিমার ডেড বডি পাওয়া যায় ওই সেই পুকুরটাতে, যে পুকুরে সে গোসল করতে গিয়েছিল। এবং সে কিন্তু বলছিল আমার মনে হচ্ছে যে আমার মানে, সে এমনও বলেছিল মনে হচ্ছে তার পা হেঁটে হেঁটে এমনিতেই ওই পুকুরের দিকে চলে যাচ্ছে। তো তার যখন দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে, তখন পায়ের সাথে এই যে লতাটা লেগেছিল ওর তখন আর ছিল না, কিন্তু লতাটা যে গভীর ভাবে তার পায়ের সাথে লেগেছিল সেই স্পষ্ট ছাপ কিন্তু ছিল রাসেল ভাই। আচ্ছা, তো এইভাবে ওনার পরিবারের 2 জন সদস্য মারা যান। এই ঘটনা 3-4 বছরের মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। 3-4 বছর পরে উনি মানে হাকিম মিয়াও একটু বড় হয়ে গেছেন, তখন অনেক বেশ কিছু জিনিস বোঝা শিখেছেন। তখন উনি লেখাপড়াও কিন্তু করেন নাই, তখন ওই ওনার বাবার সাথেই ওই আপনার হাটে যেত। ওনারা অনেক আগে থেকেই পানের ব্যবসা করতো আর কি, এখনো উনি পানের ব্যবসাই করেন। তো একদিন হাট থেকে ফেরার পথে উনি রাস্তার পাশে খাদ ছিল, দেখে যে খাদের নিচে কে যেন ওনাকে ডাকছে। তো উনি খেয়াল করে দেখলেন যে নিচে মানে একজন বৃদ্ধ মহিলা ওনাকে ডাকছে। তো বলছে যে, বৃদ্ধ মহিলা বলছে যে বাবা আমি পা পিছলে পড়ে গেছি খাদের মধ্যে, আমি উঠতে পারছি না, তুমি আমাকে একটু কষ্ট করে উঠাই দেবে? ওই সময় হাকিম মিয়ার মনে পড়েছে একবার তো তার ভাই এরকম একজন লোক বলেছিল গাছ থেকে নামানোর জন্য, তখন একটা ঘটনা ঘটেছে। তখন উনি চিন্তা করলেন যে এই টাইপের কিছু হতে পারে, এই চিন্তা করে বিষয়টা ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেন। আবার মানবিক বিষয়টা ওনার মাথায় আসে, তখন মানবিক দৃষ্টি চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি নিচে আসবো না, আপনি ওখানে থাকেন, আমি দেখি কোন একটা রশি আপনার ওখানে পাঠিয়ে দিই, আপনি রশিটা ধরে থাকবেন, আমি টেনে উঠাবো আপনার ওখান থেকে, কিন্তু আমি নামবো না। তখন উনি মানে ওখানে ওনাকে অপেক্ষা করতে বলে একটু মানে আশেপাশে এলাকাতে ওনার সব চেনা একটা বাড়িতে গিয়ে বলেন যে একটু রশি দেন। তো একটু রশি নিয়ে আসে, রশি নিয়ে এসে দেখে যে হ্যাঁ ঠিক আছে, ওখানে এসে দেখে ওই মহিলা ওরকমই আছে। রশিটা দিয়ে দেওয়া হয় তাকে, বলে আপনি ধরে থাকেন, আমি আপনাকে টেনে তুলছি। তো মহিলাকে সে টেনে তোলার চেষ্টা করে, হঠাৎ খেয়াল করে যে এই যে মহিলা যিনি আস্তে আস্তে উঠে আসছেন, যে আসলে ওটা মহিলা না, দেখে যে একটা কুমিরের মতো ভয়ঙ্কর একটা প্রাণী আস্তে আস্তে ওনার দিকে ঠিক ওই রাস্তা বেয়ে উপর দিকে উঠে আসছে। উনি যখনই এই দৃশ্যটা দেখেন তখনই মানে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন সেন্স ফেরে তখন কিছু লোক দেখে যে ওনার কিছু লোক ওনার বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, উনি সব ঘটনা বলেন।
তখন এই ঘটনা বলার পরে বলে যে এরকম রাস্তার পাশে এরকম তুমি একা একা আসতেছিলে, রাতের বেলা এরকম ঘটনা ঘটতেই পারে, তো এরকম এই জন্য একা একা আসা ঠিক না, এরকম সবাই এরকম বলে যে এরকম আমরা অনেক সময় টুকিটাকি জিনিস দেখি, কখনো একা আসবা না, এই বলে সবাই সান্ত্বনা দেন। তো এই ঘটনার রাসূল ভাই 2 সপ্তাহ পর উনি একদিন একা একাই, মানে উনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ফিরছিলেন, ঠিক ওই সেই গাব গাছ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে যে এই আমাকে একটু নামিয়ে দিবে গাব গাছ থেকে, আমি তো নামতে পারছি না। তখন উনি তাকিয়ে দেখেন ওই সেই বৃদ্ধ, যে বৃদ্ধটা তার ভাইকে বলেছিল যে আমাকে একটু গাছ থেকে নামিয়ে দাও, এবং তাকে নামাতে গিয়ে ওই ঘটনাটা ঘটে। তারপরে ওই বৃদ্ধকে কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। তখন ওই লোক মানে আব্দুল মানে হাকিম মিয়া উনি সাহস করে বলেন যে আমি তোমাকে গাছ থেকে নামাবো না। তখন বলে যে নামাবি না তো, তাহলে এবার তোর পালা, এটা বলে। তো এটা বলার পরে দেখে যে আর গাছে কেউ নাই বা অদৃশ্য হয়ে গেছে, উনি আর কাউকে দেখেন না, উনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওনার খুব জ্বর আসে, খুব অসুস্থ হয়ে পড়েন। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুতেই এই সমস্যা এটা যে কেন হচ্ছে কেউ কিছু বলতে পারেন না। তো এটা সমাধান রাসেল ভাই হয়েছিল। তো যারা যারা বিশেষ করে যদি মাদ্রাসার কেউ শুনে থাকেন, এখন যার নাম বলবো তারা হয়তো তার নামটা অনেকে শুনতে পারবেন। নামটা আমরা না হয় নাই বলি। আচ্ছা, একজন বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মানে মাফ করেছিলেন আর কি। এখনো উনি আছেন, যারা কুঠি পাচুরিয়া বাড়ি রাজবাড়ির, ওনার নাম আব্দুল হাকিম মিয়া, উনি পানের ব্যবসা করেন। তো অনেকেই তার কাছ থেকে এই ঘটনাটা জানতে পারেন। এখন উনি আছেন, সুস্থ আছেন এখন। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার কাছে আছে একটা ইমেইল, এবং সেই ইমেলটা আমরা পড়ব। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি গোলাম দস্তগীর নাহিদ, দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া থেকে বলছি। আজ আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আজও আমার জীবনের অনেক বড় একটি প্রশ্ন হিসেবে রয়েছে। জানি না এর ব্যাখ্যা বা উত্তর আজও পাবো কিনা। ঘটনাটি ঘটে নবাবগঞ্জ থানার কোনো একটি পরিত্যক্ত পেট্রোল পোস্টে 2015 সালের ফেব্রুয়ারি মাস 7 তারিখে। আমার এখনো স্পষ্ট মনে আছে, চাঁদনি রাত, আকাশের আবছা আলোতে আমি সেই পেট্রোল পোস্টের পাশ দিয়ে বাইসাইকেল নিয়ে গান গাইতে গাইতে আসছিলাম। সাইকেলের পেছনে বসেছিল আমার ফ্রেন্ড এক্লাস। হঠাৎ সামনে একটি বৃদ্ধ লোক এসে আমার সাইকেলের হ্যান্ডেল ধরে এবং করুণ সুরে আমার কাছে আর্তনাদ করে এবং বলে, বাবা, আমার স্ত্রীকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও। আমি কিছু বুঝতে পারি না। ওনাকে দেখে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছিল। আমি তার আর্তনাদ শুনে আর চুপ থাকতে পারলাম না। আমার ফ্রেন্ডকে বললাম, তুই এইখানে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি আসছি। একদিকে আমার ফ্রেন্ড আমাকে বারবার না যাওয়ার জন্য বারণ করছিল, অন্যদিকে বৃদ্ধ লোকটির আর্তনাদ। আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুই একটু অপেক্ষা কর, আমি। কথা বলার পর আমার ফ্রেন্ড বলল, ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবে। এরপর আমি বৃদ্ধ লোকটির সাথে গেলাম এবং ভালো পেট্রোল পোস্টটা ছিল মেইন রোড থেকে একটু দূরে ঝোপের মধ্যে, ছোট্ট একটি পরিত্যক্ত ঘর, স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আবছা আলোতে। আমি ওনাকে বললাম, কোথায় আপনার স্ত্রী? উনি বললেন, আর একটু সামনে বাবা, বলে তিনি আমাকে ওই পেট্রোল পোস্টের সেই ঘরের সামনে নিয়ে গেলেন আর বললেন, এই ঘরের মধ্যেই আমার স্ত্রী আছে। আমি কিছুটা অবাক হলাম। এত পুরাতন একটা শ্যাওলা পড়া ভাঙা ঘরে আপনার স্ত্রী তাকে রেখেছেন, আজব ব্যাপার। আমি ঘরটির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরটির ভেতরে কিছু মিটমিট আলো দেখা যাচ্ছে। উনি আমাকে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি দেখি কবরটা খোঁড়া শেষ হলো কিনা। আপনি না বললেন আপনার স্ত্রী অসুস্থ? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করলেন। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝোপ ঝাড়ের অন্ধকারের যেন জনমানব শূন্য একটি জায়গা। কেউ নেই, শুধু একটি
শুধু আমি একা দাঁড়িয়ে আছি। চাঁদের আলোতে শুধু পেট্রোল পোস্টের ভাঙা ঘরটা দেখা যাচ্ছে। 10-15 মিনিট হয়ে গেল, ওনার কোনো পাত্তা নেই। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 45 মিনিট। অনেক অস্বস্তি হচ্ছিল, অবাক করা কাণ্ড। তৎক্ষণাৎ নাকে একটা বিশ্রী দুর্গন্ধ আসতে শুরু করলো। সময়ের সাথে সাথে গন্ধটি তীব্র হতে শুরু করলো। আমি চারদিকে খুঁজতে লাগলাম যে গন্ধটি কোথা থেকে আসছে। চারদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পাচ্ছিলাম না। অবশ্যই দেখা বাকি সেই পেট্রোল পোস্টের ঘরটি হাম দেখে আমি হালকা হালকা ভয় পাচ্ছিলাম। 1 পা 2 পা করে আমি সেই ঘরটির দিকে যাই এবং নাকে বিশ্রী দুর্গন্ধটা আরো বেশি অনুভব করতে থাকি। অবশেষে ঘরটির কাছে পৌঁছালাম। ঘরটি থেকে এত বেশি দুর্গন্ধ আসছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাহস করে হাত দিয়ে এক ধাক্কায় দরজাটা খুললাম এবং বিশ্বাস করতে পারবেন না, আমি দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে ওই ঘরটির মধ্যে একটি লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। যিনি ঝুলে আছেন তিনি আর কেউ নন, সেই বৃদ্ধ লোকটি আমাকে, যিনি স্ত্রীর কথা বলে এখানে নিয়ে এসেছেন। এসব দেখার পর আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারলাম না। আমি ওখান থেকে বাড়ির দিকে দৌড় দিয়ে ঘরটি থেকে বেরিয়ে এসে দেখি সেই বৃদ্ধ মানুষটির লাশটি একটি সাদা কাফনে জড়িয়ে ঘরটির দরজার সামনে পড়ে আছে। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, এক চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বাসায়। আমার ফ্রেন্ড আমাকে বলে, কিরে তুই কাল রাতে ওই বৃদ্ধ লোকটির কথায় ওনার সাথে ওনার স্ত্রীকে দেখতে গেলি, তারপর তোর গলার আওয়াজ শুনে আমি ওখানে গিয়ে দেখি তুই পেট্রোল পোস্টের সেই ঘরটার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। কাল রাতে ওখানে কি হয়েছিল রাসেল ভাই? আমি আজও এই প্রশ্নের উত্তর পাইনি যে সেই দিন রাতে আমার কাছে যিনি এসেছিলেন সেই বৃদ্ধ লোকটি কে, সেই বৃদ্ধ বেশে তিনি কে, এবং আমার যদি সেই বৃদ্ধটি আমার কাছে এসেই থাকেন তাহলে সেই পেট্রোল পোস্টের ঘরে ঝুলে থাকা লাশটি কার ছিল? আমি আজও এর ব্যাখ্যা পাইনি। যদি কারো কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তাহলে প্লিজ জানাবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া চিরসত্য ঘটনা। ঘটনাটি শেয়ার করার মতো সাহস পাচ্ছিলাম না। আজ সাহস করে ঘটনাটি শেয়ার করব। ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop. Yes, the night comes alive with গ্রামীণফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। সেকেন্ড স্টোরির প্রশংসা করেছেন আহমেদ শামীম। কাইয়ুম বিশ্বাস জয়ন্ত লিখেছেন স্টোরিটা অনেক ভয়ের ছিল। এছাড়াও চিটাগং থেকে নাম লেখে নিয়ে পড়তে পারলাম না, শাহরিয়ার ফয়সাল চিটাগং থেকে আরেকজন শাহরিয়ার ফয়সাল, তিনি SMS করেছেন 7 জন কাজিনের সঙ্গে তারা ভূত FM শুনছেন। ছবি তুলে আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দিতে পারেন এবং পেজে যদি আপনি আপলোড করেন সবাই দেখবে, আমিও দেখবো। তারেক খুলনা থেকে লিখেছেন অসম। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার প্রভু তার ওয়াইফ আফরিন লিখেছেন ইমেলটা নাইস ছিল। ইমেল পান্ডে গুলশান 2 থেকে লিখেছেন ওয়েদারটা পারফেক্ট, সাথে আছি সব সময়। রূপা খুলনা থেকে লিখেছেন ভাইয়া আজ রুমে একা লাইট অফ করে শুনছি। রিয়াজুল ইসলাম লাবিন আমাদের SMS করেছেন এবং তিনি আমাদেরকে বলছেন যে এখন ভূত FM রমাদান মাসে সময় অন্যরকম মজা, কারণ ডেফিনেটলি অনেক মজা হয়, কারণ হচ্ছে যে এইটা শেষ করি তারপরে সেহরি করা যায়। ডক্টর তাহিয়া নোয়াখালী মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে আজকে রুমমেট বাড়ি চলে গেছে, সো আমি একা শুনছি।
ওকে, এবং তিনি বলছেন যে লাভিং টু বি স্কেয়ার্ড। বাহ, চমৎকার। অমিহা আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পলাশ সিলেট থেকে, লিখেছেন লাভ ইউ ভূতাফেম। আমাদেরকে এছাড়াও ইয়ামিন আহমেদ এসএমএস করেছেন তানোর রাজশাহী থেকে, অনেকদিন পর তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক। আবু রায়হান আমাদের সাথে আছেন, রূপা খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড, আবু রায়হান আমাদের সঙ্গে আছেন, মাহমুদুল হাসান রনি চিটাগং থেকে আমাদের সঙ্গে আছেন, আইয়ুব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ফুয়াদ এবং কি বলছেন ভয়ের সেরা গল্প ছিল ভাইয়া। রোমান আমাদের ঢাকা থেকে, মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি রিফাত আক্তার শিমু বলছি। জি। আমাদের এটি কোনো ঘটনা নয়, আমরা ইনভেস্টিগেশন করার সময় যা দেখেছি এবং যা অভিজ্ঞতার শিকার হয়েছি তাই আপনাদের কাছে এখন তুলে ধরছি। আমাদের প্রথম প্রোগ্রাম যেটা আমরা করি কেরানীগঞ্জের আটিতে একটি পরিত্যক্ত বাড়ি এবং একটি গাছ কিনে। স্থানীয় বাসিন্দারা বলেছেন যে রাত 11টার থেকে ওই গাছটির সামনে একটি ছোট্ট একটা বাচ্চার ছায়া দেখতে পাওয়া যায় এবং ওই বাচ্চাটি ওখানে দৌড়াদৌড়ি করে এবং গাছে পা দুলিয়ে বসে থাকে। আর বাড়িটির ঘটনা বলতে গেলে বাড়িটি 15 বছর ধরে পরিত্যক্ত। বাড়িটি অনেকবার বানানোর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাড়িটি বানানো হয়নি। আর বাড়িটির বর্ণনা প্রথমে আমি একটু দিয়ে নিই। বাড়িটি হচ্ছে অনেকগুলো ঝোপের ভেতর দিয়ে বাড়িটির বাম পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর এবং পাশে একটি ঝোপ আছে। বাড়িটির সামনে একটি মান্ডা গাছ। আর বাড়িটি যদি ঢুকতে যাই তাহলে ডান দিকে একটি রুম, বরাবর একটি রুম, আর একদম লাস্ট মানে বাম দিকে একটি বাথরুমের মতো বানানো হয়েছে। তো আমরা এগুলো শুনে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ওই ঝোপের যে ঘটনাটা আর কি, বাড়ির পাশে যে ঝোপটা, ওই ঘটনাটা হচ্ছে অনেকদিন আগে রাত 2:30 কি 3টার দিকে দুটো ছেলে বসে বসে কথা বলছিল। তো তখন হঠাৎ কোত্থেকে একটি আগুনের গোলা ওই ঝোপে এসে পড়ে। তারপর ওই ঝোপ থেকে একটি সাদা বিশাল বড় শ্যাডোর মতো একটা লোকের মানুষের মতো অবয়ব বের হয়, ওই ছেলে দুটোর সামনে আসতে থাকে। তখন ছেলে দুটো দেখে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড় দেয়। আচ্ছা। তারপর ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে আমরা ঠিক রাত 11টার দিকেই ওখানে পৌঁছাই। তো শুরু করি আমাদের ইনভেস্টিগেশন ওই বাড়িটি থেকে। তো বাড়িটির ফার্স্ট অফ অল আমরা বাড়ির যে ঝোপটা এখানে দাঁড়িয়ে আমরা আমাদের টিম দাঁড়িয়ে কথা বলছিলাম এবং ওখানকার যে বাসিন্দা ছিল উনি আমাদের ওখানকার ঘটনাটা বলছিল। ঠিক ওই মোমেন্টে নাদিম ভাই এবং সাজেদ ভাই বাড়ির অপোজিটে যে ঝোপটা ওইখানে একটা সাদা অবয়ব দেখতে পায়, শ্যাডোর মতো। তো আমরা ওই মুহূর্তে সবাই দেখার চেষ্টা করি, কিন্তু তখন আর ওই মুহূর্তে ওটা থাকে না। তারপর আমরা ওই বাড়িটিতে ঢোকার সিদ্ধান্ত নেই। তো বাড়িটিতে ঢোকার সাথে সাথে ভেতরে ডান দিকে যে রুমটার কথা বললাম, ওই ডান দিকের রুমে একটি বিশাল বড় একটা গাছ আছে। তো ডিরেক্টলি আমরা বাথরুমের এখানে যাই, কারণ শুনেছি যে বাথরুমের সাইডটা নাকি খুবই হন্টেড। তো বাথরুমে এখানে যেতে না যেতে পা রাখতেই একদম কর্নার থেকে বাথরুমের একটা কালো ছায়ার মতো আমাদের মাথার উপর দিয়ে যায়। তো এটা দেখে আমরা সবাই একদম ভয় পেয়ে যাই। তো তখন ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করি। ওই মুহূর্তে নাদিম ভাইয়ের জ্যাকেট ধরে কেউ একজন টান দেয়। তো আমরা ওখান থেকে বের হয়ে পুনরায় আবার ভেতরে ঢোকার সাথে সাথে সাজেদ ভাইকে কেউ একজন ধাক্কা দেয়। দেন আমরা ওখান থেকে বের হয়ে আমাদের ক্যামেরা তারপরে টর্চ লাইট সব বন্ধ করে দিয়ে ভাবতে থাকি যে এগুলো কি হচ্ছে, থাকি আমরা তো ওইগুলো আশা করিনি। দেন হঠাৎ ওই যে ডান দিকে যে রুমটার কথা বললাম রাসেল ভাই, ওইখানে দুটো চোখ এত মানে আগুনের মতো ছিল, জল করছিল। আর চোখগুলোর মধ্যে অনেকখানি ডিস্টেন্স ছিল, যেটা কিনা কোনো নর্মাল মানুষ বা কোনো পশুর কখনো অবশ্যই হবে না। তো ওইটা দেখা মাত্র আমরা ক্যামেরায় তোলার চেষ্টা করলাম, কিন্তু আনফরচুনেটলি তখন আর ওটা ছিল না। তো দেন আমরা আবার ওই রুমের ভেতরে চেষ্টা করলাম ভেতরে ঢোকার, কিন্তু তারপর থেকে আমরা কোনোভাবেই ঢুকতে পারিনি। আর তখন থেকেই বিভিন্ন ধরনের শব্দ হচ্ছিল, যেমন গাছ থেকে কিছু ফেলার, তারপরে আমাদের পেছনে কেউ একজন হাঁটছিল,
আর একটা মহিলা কণ্ঠে আমাদের বলছিল চলে যায় এখান থেকে। আচ্ছা, তো দেন আমরা ওই যে ঝোপটার কথা বললাম, ওই ঝোপের সামনে দাঁড়িয়েছিলাম, আর পাশেই ছিল নদীর তীরটা, বুড়িগঙ্গা নদীর তীর। তো ওখানে দাঁড়িয়ে আমরা বলছিলাম যে আমরা ইনভেস্টিগেশন কেন করতে পারছি না। তো ওই 4-5 মিনিটের মধ্যেই ওই নদীর তীর থেকেই একটা সাদা ছোট্ট একটা বাচ্চার অবয়বের নাদিম ভাই দেখতে পেল। ফার্স্ট অফ অল সাদা, অনেকটা ধোয়ার মতো। তো দাদা এটা নাদিম ভাইটা দেখে রাসেলকে বলল যে রাসেল তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওই নদীর তীরটাতে? তখন বলছে হ্যাঁ ওটা ওটা কি। তখন আমরা সবাই, আমাদের যে টিম মেম্বার যে কজন আমরা ছিলাম, তখন সবাই আমরা দেখার চেষ্টা করছিলাম। ইভেন আমরা সবাই ওই মুহূর্তে দেখতে পাই। তো সাথে সাথে আমরা ওটা মানে চিন্তা করার আগে ওটা আস্তে আস্তে লম্বা হওয়া শুরু করে। তো লম্বা হতে হতে ওই মুহূর্তে আমাদের কারোই মাথা কোনো কাজ করছিল না। আমরা সবাই ওটার দিকে তাকিয়েছিলাম। ইভেন ওটা লম্বা হওয়ার পর পর ওটা আমাদের সামনে দিকে আসতেছিল। তো এটা দেখে মানে আমাদের সৌভাগ্য যে নাদিম ভাই আমাদের ওই মুহূর্তে বলে যে সবাই দৌড় দিতে। ওই মুহূর্তে আমরা সবাই ওখান থেকে দৌড় দিই, পুরো টিম মেম্বার আমরা দৌড় দিই। আর আমাদের সাথে যে ওখানকার বাসিন্দা ছিল গফুর ভাই, উনিও ওই জিনিসটা দেখে। তো ওখান থেকেই আমরা চলে আসি, আর আমাদের ইনভেস্টিগেশন ওইখানেই শেষ হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা চট করে আরেকটা ইমেইলে চলে যাই। তবে তার আগে, ইমেইলে যাওয়ার আগে আমি একটু আমাদের ফেসবুকে যারা লিখছেন তাদের ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমি দেখছি যে আমরা গত মানে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আমরা একটা পোস্ট দিয়েছিলাম 14 তারিখে, এবং এই 14 তারিখের পোস্টে আপনারা অনেকেই আপনাদের মতামত জানিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন। সেটা হচ্ছে আমরা একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মেন্টাল অ্যাসাইলাম নিয়ে, তাই না? এবং সেই মেন্টাল অ্যাসাইলামের ঘটনা ইনশাল্লাহ আমরা শুনবো, আশা করছি কিছুক্ষণের মধ্যে। দেখা যাক যদি সময় পাই। আর এখন আপনারা যে অনেকে লিখছেন দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে সেই পেজে অনেকে লিখছেন। দেখতে পাচ্ছি যে আমরা লাইভে গেছিলাম, ওটাতে সম্রাট হোসেন সোহান আমাদের সাথে আছেন, মোহাম্মদ রাতিকুল আলম রাতুল আমাদের সঙ্গে আছেন সাইমুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন শাকিল হোসেন রিফাত, এছাড়াও আফসান মাহমুদ রেয়াদ, হোসেন আহমেদ আমাদের সাথে আছেন এমডি সেতু ধ্রুব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রেজানুল হক রনি, এছাড়াও আমাদের সাথে আছেন এমডি ওবায়দ এস কে, মারুফ হাসান আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি তাহাতুন রিয়া, এছাড়া হুসাইন আহমেদ আমাদের সঙ্গে আছেন, শিমুল মিয়া আমাদের সঙ্গে আছেন, রাফসান আহমেদ ইমন আমাদের সঙ্গে আছেন, এমডি টিটু আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পিকে পলাশ সহ আরো অনেকে। তো আপনারা দেখতে পাচ্ছি অনেকে অ্যাপ দিয়ে শুনছেন, যেমন তুষার আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন, রিফাত আমাদের সাথে আছেন, জুবাইর ইবনে রাব্বি আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শাকিল মাহমুদ থেকে শুরু করে আরো অনেকে। তো আমরা যেটা করব, এবং ভিজুয়াল ইসলাম ওয়াহিদুল ইসলাম রকি তিনি অ্যাপ দিয়ে শুনছেন। তো আমাদের সঙ্গে যেটা আমরা এখন করবো সেটা হচ্ছে যে আচ্ছা আরো আছেন জাহিদুল ইসলাম দোলন আমাদের সঙ্গে আছেন, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে, অচেনা বালক তিনি অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন একদম সরাসরি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, দেখি নাম বলা যাবে কিনা, আগে তো জানি না, সুতরাং ঘটনাটা পড়ে তিনি নিষেধ করেছেন নামটা বলতে। ওকে, আমরা ঘটনায় যাই। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন আর সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ, আমি পড়ি। আচ্ছা তারপরে আপনার নাম বলে দিয়েছেন, এই নামটা নিচে লিখবেন তখন। আচ্ছা, নীলফামারী থেকে তিনি লিখছেন, আমার ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেটা আমার উপর করা হয়েছিল। ঘটনাটি 2016 সালের। ঘটনাটি কিভাবে শুরু হলো সেটা আগে বলি। আমার একটি ছেলের সাথে 2 বছর রিলেশন ছিল, কিন্তু ছেলেটির কিছু সমস্যা ও খারাপ কিছু কাজের জন্য আমার রিলেশনটা আমরা ব্রেকআপ হয়ে যায় আমাদের 2016 সালে। তারপর থেকে শুরু হয় আমার সাথে খারাপ কিছু ঘটনা। সময়টা ছিল 2016 মে মাস। রোজ রাতের মতো ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়।
আমি দেখি আমার মাথার কাছে 3-4 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির চুলগুলো লম্বা ছিল আর কোঁকড়ানো। ছেলেটির চেহারা সাধারণ ছিল, কিন্তু তারপরও কেমন যেন ভয়ানক। সে 3-4 সেকেন্ড আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। সে চলে যাওয়ার পর আমার হুঁশটা ফেরে। আমি আসলে ভয় একটু কম পাই ছোট থেকেই, তাই কিছু মনে করিনি, ভেবেছি আমার স্বপ্ন। কিন্তু প্রতিদিন আমি সেই ছেলেটাকে দেখতাম। এভাবে 10-12 দিন চলে গেল। আমি যখন ছেলেটিকে প্রথম দেখা শুরু করলাম, সেদিন থেকে আমি আস্তে আস্তে সিক হতে শুরু করলাম। মাথা ব্যথা, সর্দি, জ্বর ছিল। একদিন আমি রাতে যখন ঘুমাই, ঠিক 3-4 দিকে ওই ছেলেটি আবার আসে আমার কাছে। কিন্তু সেদিন সে এসে শুধু আমার কাছে দাঁড়িয়ে ছিল না, আমার মাথার চুল প্রচন্ড জোরে টান দেয়। আমি বিছানা থেকে উঠে তাড়াতাড়ি, কিন্তু সেই ছেলেটিকে আর দেখতে পাই না। তার পরের দিন আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আমি এতই সিক হয়ে পড়ি যে আমি মাথা উঠাতে পারতাম না। তার 3-4 দিন আমার সাথে কিছু হয়নি, কিন্তু 5ম দিন আমার মাথায় সেই ছেলেটি আমার কাছে এসে আমার পা ধরে জোরে টান দেয়, আর আমি উঠে পড়ি তাড়াতাড়ি। সেদিন আমি একটু বেশি ভয় পেয়েছিলাম, কারণ ছেলেটি সেদিন আমার মানে একা আসেনি, সাথে একজন লম্বা কালো আলখাল্লা পরা লোক ছিল সাথে। তার পরের দিন আমি পায়ে খুব ব্যথা অনুভব করি। তখন পায়ে আমি 4টা ছোট আঙুলের ছাপ দেখতে পাই। এতদিন আমার সাথে যা যা ঘটেছে আমি আমার পরিবারের কেউ সেটা জানিয়েছিলাম না, কিন্তু সেদিন আমি আমার মাকে বলি আর সেই আঙুলের ছাপ দেখায়। আমার মা বিশ্বাস করেনি, বলেছেন হয়তো ব্যথা পেয়েছো। আমি তাকে কোনোভাবেই বুঝাতে পারিনি যে কিছু দিয়ে কেটে গেলে বা লাগলে আঙুলের ছাপ তো বসবে না। এভাবে আমি প্রতিদিন সিক হয়ে যাচ্ছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না, একা থাকতাম, মেজাজ খিটখিটে লাগতো, পড়ার ক্ষতি হতো। এভাবে 1 মাস পার হলো। এরপর শুরু হলো নতুন ঘটনা। ঠিক 3টার দিকে আমার ঘুম ভাঙলো। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে 2টা বেটে মানুষ, যাদের আমরা বন মানুষ বলি, আমার হাত শক্ত করে ধরে রেখেছে। উল্লেখ্য, আমি সবসময় কাত হয়ে শুই। আর সেই যে ছোট ছেলেটার সাথে একজন লম্বা কালো আলখেল্লা পরা লোককে দেখেছিলাম, সেই লোকটি আমার মাথার কাছে এসে দাঁড়ায় আর আমার শরীরে একটি গাছের শেকড় ছুঁড়ে মারে। কিন্তু এত ঘটনা যে ঘটছে আমার সাথে, আমি না পারছি নড়তে, না পারছি গলা দিয়ে আওয়াজ বের করতে। যখন সেই বন মানুষ দুইটা আর লোকটা চলে গেল, তখন আমি বিছানা থেকে উঠে যাই তাড়াতাড়ি। আম্মুকে ডেকে বলি সব। আম্মু বলে, তুমি হরর ফিল্ম দেখো, তাই তোমার সাথে এরকম স্বপ্ন হয়তো ঘটেছে। কিন্তু সেদিন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেই ছোট ছেলেটি আসেনি। তারপর দিন থেকে আমি প্রচন্ড সিক হয়ে যাই। প্রচন্ড রক্ত বমি করার কারণে হসপিটালে আমাকে ভর্তি করতে হয়। যেদিন আমি হসপিটালে ছিলাম, সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সব থেকে খারাপ ঘটনা, যা অনেক ভয়ের এবং আমি যা কখনো ভুলতে পারবো না। ঠিক রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে। আমি আমার সামনে 3টা অনেক লম্বা আয়না দেখতে পাই, যাতে সেই কালো আলখেল্লা পরা লোকটাকে দেখা যাচ্ছে। 3টা আয়নায় একটা লোককে দেখতে পাচ্ছি আমি। তারপর হঠাৎ আমি টের পাই যে আমি যেই বেডে শুয়ে আছি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর নামছে, যেমনটা লিফটে উঠলে অনুভব করি আমরা। আর সাথে সাথে বেডটার ভাইব্রেশন হচ্ছে। আর 3টা আয়নায় আমি সেই লোকটিকে দেখছি যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া, বিশ্বাস করেন, আমি শুধু ঘামছি, আমার গলা ফেটে চিল্লাচ্ছি, কিন্তু একটু আওয়াজ বের হচ্ছে না। এভাবে 5 মিনিট এমন হলো আমার সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন সেন্স ফেরে, তখন পরিবারের সবাই, ডাক্তার, নার্স আমাকে ঘিরে ধরেছে। আমার মা কাঁদছে। তখন আমাকে সবাই বলে আমি নাকি হসপিটালের বাথরুমে পড়েছিলাম। সেখানেই আমাকে সেন্সলেস অবস্থায় পাওয়া গিয়েছে, আর হাত থেকে বের হচ্ছিল অনেক রক্ত। এসব শুনে আমার মাথা কাজ করছিল না। আমি এত সিক ছিলাম যে হাঁটতেই পারছিলাম না। তাহলে কিভাবে আমি বাথরুমে যাব? আর কাল রাতে আমার সাথে যা হয়েছে আমি তা সব বলেছি আমার বাবা মাকে। তখন আমার মা খুব ভয় পেয়ে যায়, আর সেদিন আমি বাসায় চলে আসি। হসপিটালে আর
এক মিনিটও থাকিনি। আমার আম্মু আমাকে, আমার এক দাদু আছেন যিনি ইমাম এবং অনেক পরহেজগার লোক, এবং তার কাছে যে সব বলেন, তখন তিনি আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দেন আর বলেন আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তিনি 2 দিন পর জানাবেন কে করেছে কাজটা। এই 2 দিন আমার সাথে কিছু হয়নি এবং দাদু জানান যে আমার সাথে যার রিলেশন ছিল সেই কাজটি করেছে যাতে আমি একটা সময় পাগল হয়ে যাই। আমার ক্ষতি করার জন্য এই কাজটি করেছে সে। এরপর আমার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটতে শুরু করে। আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি। আমার কোনো সমস্যা হয়নি। গুছিয়ে লিখতে পারিনি ভালোভাবে, তাই ক্ষমা চেয়েছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই ছিল ঘটনা এবং আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। স্পর্শ আমাদের এসএমএস করেছেন, রায়হান আমাদের এসএমএস করেছেন, আমাদের মুন্না এসএমএস করেছেন, তাহিন আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। সোহান তারেক খুলনা থেকে এসএমএস করেছেন, রবিউল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, তৌফিক উজ্জামান। এবং আজকে ওয়েদারের সাথে কাহিনীগুলো জমজমাট হচ্ছে তাই লিখেছেন তিনি। আমাদেরকে সিলেট থেকে লিখেছেন, নাম লেখেননি। গোলাম রাব্বি আবারও এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূতেশন 2 দিন করা যায় কিনা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রায়হান এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন হৃদয় মাহিম। এছাড়াও মেহেদি গোহাল বাড়ি থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। এ বি গাফফার সিরাজগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে। অমিত সাগর শোভন একসাথে শুনছেন তারা। এছাড়াও শাহাবুদ্দিন আমাদের এসএমএস করেছেন, আশিক আমাদের এসএমএস করেছেন আপন ঢাকা থেকে। এছাড়াও আমাদের এসএমএস আপন জানিয়েছেন ফেসবুকের লিঙ্ক www.facebook.com/radio.ফুর্তি, এটা লিখলেই হয়ে যাবে। এফডি সাজিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আমরা ছোট্ট একটা বিরতিতে আরো একবার যাব এবং তারপরে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও। Night comes alive with Ruben Song. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আপনার নাম বলা যাবে না। ওকে, তাহলে আপনি সরাসরি আমরা আপনার ঘটনায় যাই। কোথা থেকে এসেছি এটা কি বলা যাবে? ওকে, তাহলে আমরা সেটার পরে আমরা ঘটনায় যাই। আমি ধানমন্ডি থেকে এসেছি। And আমার স্টোরিটা 2014 সালের। তো একদিন রাত্রে স্টোরি। তো আমি ঘুম এসেছিলাম, তখন সাডেনলি আমার কানে একটা সাউন্ড আসে যে একটা মহিলার আর্তনাদ, যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দেওয়া নাই, বাচ্চাটা খুব অসুস্থ, কেউ কোনো সাহায্য সহায়তা করেন। তো আমি দেখে আমার খুব মায়া লাগলো, এত কেন জানি খুব মায়া হচ্ছিল। তো যখনই আমি উইন্ডোটা খুলে জাস্ট নিচে তাকালাম, দেখলাম একটা মহিলা, তার কোলে একটা বাচ্চা। তো দেখে আমার খুব মায়া লাগলো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কয়টা বাজে দেখি, 1টা বাজতে 3 মিনিট বাকি। তো তখন বাসায় অ্যাজ ইউজুয়াল সবাই 1:30 এই টাইমে ঘুম আসে। সো আমি যেই ডোরটা খুললাম আমার রুমের, দেখলাম আমার বাসা এত নীরব আর এত অন্ধকার যা আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। দেখে আমি আবার খুব ভয় পেয়ে যাই, আমার রুমের ডোর অফ করে দিয়ে আমি আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ি, আমি থাকি 5th ফ্লোরে, এন্ড 5th ফ্লোর থেকে নিচের সাউন্ড এত ক্লিয়ারলি আমার কানে আসবে আমি কোনদিন চিন্তাও করিনি, ইভেন আমার রুমের ফ্যান এসি সব ছাড়া। তো তখনই আবার সেই সাউন্ডে আমার কানে আসতেছে যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দয়া নাই, বাচ্চাটা খুব অসুস্থ, কেউ কোনো সাহায্য সহায়তা করেন। তো আমি দেখলাম আমি আবার গেলাম, তো যে দেখলাম একটা লোক তার পাশ দিয়ে গেল, তাকে টাকা দিল, সেটাও দেখলাম। তো দেখে আমার খুব মায়া লাগলো। তো আমি আমার ওয়ালেটটা খুললাম, দেখলাম যে ভাঙতে কোনো টাকা নেই, শুধু 100 টাকার নোট। তো দেখে আমি যখন আসছি তখন আমার বাসার নিচে একটা গাছ আছে। তো গাছের একটু পাশে দেখি সে মহিলাটা দাঁড়ায় আছে আর বলতেছে যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দয়া নেই, আমার বাচ্চাটা সিক। তো তখনই আমি জাস্ট 100 টাকার নোটটা আর একটা আমার ওয়ালেটে 5 টাকার একটা কয়েন ছিল, ওটা মুড়িয়ে আমি জাস্ট ও জানলা থেকে নিচে ফেললাম। তো ঠিক কয়েনটা তার পায়ের সামনে যে পড়লো, সে কয়েনটা ধরলো, বাট তার মাথাটা 360 ঘুরে আমার দিকে একটা হাসি দিল আর
মানে সে হাসি আর তার কোলের যে বাচ্চা, তার বাচ্চার চোখ দিয়ে মনে হচ্ছিল যে আগুন বের হচ্ছে। আমি এটা দেখে জাস্ট 3 থেকে 5 সেকেন্ড জাস্ট আমি সরে গেলাম। জাস্ট সরে যেয়ে আমি এরপরে আবার যখন তাকিয়েছি দেখি কিচ্ছু নাই। তো জি, তো এর পরের পার্ট যেটা সেটা কি? বলেন বলেন তো এরপরে যখন তো আমি শুয়ে পড়লাম ভয়ে। তো এরপরে যখনই আমি শুলাম, এর কিছুক্ষণ পরে হবে 10 to 15 মিনিটস পর আমার ছোট বোন অনেক চিল্লাফেল্লা করে স্টার্ট করলো। তো সবাই রুমে গেলাম, ওর যে কি হয়েছে। তো বলতেছে যে ভাইয়া এরকম এরকম, আমি জানলা খুললাম যে একটা মহিলার আত্মনাদ শুনলাম, যে মহিলা বলতেছে যে কেমন বাচ্চা, কেমন মানুষজন, কারো বুকে কোনো মায়া ধরে নেই, আমার বাচ্চাটা খুব অসুস্থ। তো আমি দেখলাম কিন্তু আমি কেউকে দেখিনি। তো আমি আবার উইন্ডো লাগাই শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরে ঠিক মানে আমার যখন চোখটা লাগবে ওই সময় একটা জাস্ট দেখলাম একটা মহিলা আমার বুকে ভর দিয়ে আমার গলা চাপ দিল। তো এটা দেখে আমি মানে আমার নিজে কন্ট্রোল রাখতে পারিনি, তাই আমি এত জোরে চিৎকার দিছি, তো সবাই উঠে গেছে। তো আমিও তখন বললাম যে এরকম বলছে যে আমার বাচ্চাটা অসুস্থ এগুলা, বলে হ্যাঁ ব্যাস সেম আমি এই জিনিসটাই শুনছি, কিন্তু তুমি দেখছো আমি দেখি নাই, কিন্তু আমি ফিল করছি, তুমি সেটা ফিল করো নাই। তো এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের ফ্যামিলির সাথে আপনি ধারণা করছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারণ আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলির একটা অনেক উপরের একটা অবস্থান থেকে আবার নিচে নেমে আসে, মানে এরকম আপস এন্ড ডাউন অনেক বেশি। এটা কি হয়েছিল একটু আমাকে বলবেন হালকা? বলা যাবে না, বাট এমনি আপনি ব্ল্যাক ম্যাজিক যে হয় এটা আপনি বিশ্বাস করেন, কারণ আপনার একটা ভুক্তভোগী, জি সাফারার আপনারা। এন্ড এটা আপনাদের পরিবারের সাথে কতদিন ধরে চলছে সেটা কি বলা যাবে? 2007 থেকে। 2007 থেকে। আর কোনো কিছু আপনি এর চাইতে বেশি কিছু বলবেন না এখন? ফাইন, আমরা চলে যাই আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। তারও একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনি এবং আশা করছি সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বেশ কতদিন আগে রাত 11টার সময়তে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করি। তো সেই কবরস্থানের প্রথম দরজাটার সামনে আলোকিত এবং কয়েকটা মানুষ ছিল। তো ভেতরটা তো কোনো মানুষ, রাত 11টার সময় ভেতরে খুব নির্জন। আমি হাঁটতে থাকি ভেতর দিকে। তো যখন হাঁটতে থাকি কবরস্থানের ভেতরটা দিয়ে, তো কবরস্থানের মাঝ বরাবর জানাজার ঘর আছে বাম পাশে, আর ডান পাশে হইতেছে লাশ গোসল দেওয়ার স্থান। তো সেইখান থেকে আমার একটা সমস্যা দেখা দেয়, সেটা হইতেছে ওই জায়গা যখন আমি পার হইতেছি, সেখান থেকে আমার পেছনে কে যেন একেবারে পায়ের শব্দ হাঁটতেছে, যে আমার সাথে সাথে আসতেছে। সেটা আমি স্পষ্ট শুনতে পাইতেছি যে আমার সাথে সাথে সে হেঁটে হেঁটে আসতেছে, খুব শব্দ হইতেছে বাতাসে। তো সেটা আমি একটু ভয় পেলাম না, কারণ এটা আমি অভ্যস্ত আছি, কবরস্থান আমার সাথে এরকম অনেকবার অহরহ হয়েছে। সেই জন্য সেটা আমি খুব চিন্তা করিনি বা কোনো ভয় কোনো কারণ করিনি। আমার নিজের মতো আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি খুব ভেতরে যখন দিকে যাই আরো সামনে, তো সামনে আমার বাম পাশের দিকে দেখি যে একটা কবর খোঁড়া আছে, যেটা রাত্রে 11টার পরে লাশ দাফন দেওয়া হয় না কবরস্থানে, দিনের বেলা দেবে। তো সেই কবরস্থানে যে কবরটা খোঁড়া, সেই কবর খোঁড়ার সামনে গিয়ে আমি একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সেই কবরটা বেশি দিনের নয়, অনেক পুরনো না, খুব কাছাকাছিরই, 3-4 মাসের হবে। একটি লাশটা যে কবর খোঁড়া হয়েছে, পুরো একটা মাথার কঙ্কাল সেই মাটির স্তূপের মধ্যে রয়ে গেছিল। সেটা আমি হাত দিয়ে ধরলাম, ধরার পর আমি খুব এটা চোর পার করলাম, দেখি যে শক্ত, অর্থাৎ লাশটা একেবারে নতুনের মতো, একেবারে নষ্ট হয়ে যায়নি। এরপরে মাটির ভিতর থেকে বড় বড় হাড়গুলো, পায়ের হাড়গুলো ছিল, অনেকগুলো হাড়গুলো ছিল। আমি একটা করে মাটির ভিতর থেকে বের করতে লাগলাম, যে আমি দেখি যে কতগুলো আর কি বের হয় এটার থেকে। তো মাথার যে কঙ্কালটা, সেটা আমি হাতে রাখলাম, তারপর পায়ের হাড়গুলো হাতে নিলাম, অনেক ছোটখাটো হাড়গুলো নিলাম, নিয়ে একটা সাইডে করে রাখতে লাগলাম। সেই মুহূর্তে আমার পাশে, ডান পাশে সেই ছায়াটা এসে দাঁড়ায়। ও যে এসে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আমার দিকে এইভাবে ঝুঁকে সে আমাকে দেখলো। সেটাও আমি দেখছি, কিন্তু তবু আমি কোনো ভয়ের কোনো করিনি। এরপর আমি যে মাটি যে উঠানো হয়েছে কবর খোদাই করে, সেই মাটিটা খুব সুন্দর ভালো লাগতেছিল, ল্যাম্পপোস্টের আলোতে তেল তেল করতেছে এবং খুশবু একটু বেরিয়েছে। তো আমার খুব ইচ্ছে জাগলো মনে ভিতরেই
আমি সে কবরের মাটিটাকে নিজের শরীরে মাখা শুরু করে দিছি, মুখের মধ্যে পুরো মুখটাকে মালিশ করলাম, 2 হাত পুরো শরীরটাতে আমি মালিশ করতে লাগলাম। এমনিতেই কেন করতেছি বা এটা জানি না, আমার ভালো লাগতেছিল, মানে গন্ধটা মাটিটা আমার কাছে খুব ভালো লাগতেছে বলে আমি ঘুরতে থাকলাম। তখনই আমার শরীরটা একটু ভার হয়ে যায় এবং সেই ছায়াটা আমার কাছেই থাকে। এরপর সে মাথার কঙ্কালটা নিয়ে এবং কিছু হাড়গোড় নিয়ে আমি কবর যে খোদাই করা হয়েছে সে কবরটাতে লাফ দিয়ে নিচে নামার পরে সেই মাথার মুখোশটা আমি বালিশ হিসেবে মাথায় রেখে এর উপরে মাথা দিয়ে আমি লম্বা করে কবরের নিচটাতে শুয়ে পড়ি। আমি আকাশের দিকে তাকালাম। মানে কেন করেছেন এটা? মানে এটা খুব স্বাভাবিক কিছু না। ভেতরটাতে ভয়, কবরের ভিতরে যে একটা মানুষ থাকতেছে, কবরের মধ্যে যে মানুষ শুয়ে থাকে, সেটা আমি অনুভূতি করতে চাচ্ছিলাম যে কেমন লাগতে পারে, কি হতে পারে, কি হয়। এবং এটাই আমার সবচেয়ে আগ্রহ ছিল যে আমি একটু শুয়ে দেখি কেমন লাগে। যখন আমি লম্বা হলাম, সেই মাথার এই যে কঙ্কালটা মাথায় রেখে সেই মুহূর্তে আমি দেখি যে ছায়াটা আমার সাথে ছিল উনি আমার পায়ের কাছে এসে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করছে। মাটি আমার কাছে পড়তেছে না, কিন্তু আমি দেখতেছি উনি মাটি নিয়েছে, পায়ের সামনে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। এর কিছুক্ষণ পরপরই দেখি আমার ডান পাশ বাম পাশ আরো অনেকগুলো এরকম তার মতো ছায়া আসলো, তারাও এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। আমি ভিতরে একটা ভয় লাগলো যে পুরো মাটি না আবার ঢেলে দেয়, কিন্তু মাটি পড়তেছে না, ওরা দিতেছে। তখন আমি উঠার চেষ্টা করি, আমি উঠে পড়তে চেষ্টা করি। আমার ডান হাত বাম হাত কে যেন ধরে রাখে এবং 2টা পা এক হাতেই চাপ দিয়ে ধরে রাখে, আমাকে উঠতে দিতেছে না, আমাকে চাপ দিয়ে নিচের দিকে দাবিয়ে রাখছে। আমি খুব দস্তাদস্তি করি ওগুলোর সাথে, আমি ওঠার জন্য খুব চেষ্টা করি, আমার খুব শরীরের সমস্যা হয়ে যায়, পুরো শরীর ব্যথা এবং কেমন যেন অবস্থা খারাপ হয়ে যায়। খুব দস্তাদস্তি করবো, আমি উঠে দাঁড়ালাম। এখন উপরে যে উঠবো সেটাও পারতেছি না, কারণ ওটা তো উঁচু, নামার সময় তো আমি লাফ দিয়ে নেমে গেছি, এখন উপরে যে উঠবো সেটা তো উঁচু জায়গা, উঠা যাচ্ছে না। মাটি যে খোঁড়া হয়েছে এর কিছু দূরেই চাটাই এবং বাঁশ ছিল, যে লাশটা দাফন দেওয়া হবে ওটার জন্য রাখা। এমন করে যেন 2টা বাঁশ সেই কবরের মধ্যে পড়লো, আমি সেই বাঁশ দুটোকে খাড়া করে সেই বাঁশ দুটো সাহায্যে আমি উপরে উঠে আসি। এর আগে আমাকে যেটা চোখে ধরা পড়ে, ওই যারা আমাকে মাটি দিতেছিল তারা সবাই একত্রিত হলো, একসাথে হয়ে হাত বাড়াইতেছে আমাকে উঠানোর জন্য, কিন্তু তাদেরকে স্পর্শ করা যায় না, ধরতে পারি না। তারা জিন ছিল না, জিন থাকলে এটা আমি সহযোগিতা করতে পারতাম। তা আমার হাতে যে হাড় ছিল সেটা আমি তাদেরকে হাতের মধ্যে স্পর্শ করতেছি, কিন্তু ছোঁয়া লাগতেছে না, তাদের হাত ধরা যায় না, তাদের স্পর্শ করা যায় না, আমাকেও তারা সহযোগিতা করতে পারতেছে না। তারা হাত বাড়াইতেছে, সবাই 5-7 জন মিলে হাত বাড়াইতেছে উঠানোর জন্য, আমাকে উঠাবে, কিন্তু পারতেছে না। তা আমি নিজে বাঁশ দিয়ে ওই সাহায্যে আমি উপরে উঠলাম। যখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, সেই কবর খোঁজার থেকে সামনে চলে যাচ্ছি, ওরা আমার কাছেও আসে না, ওরা সেইখানে দাঁড়িয়ে বারবার শুধু আমাকেই দেখতেছে, বারবার শুধু আমাকে দেখে, কিন্তু কাছে আর আসে না, ওইখানে দাঁড়িয়েছিল তারা। পরবর্তীতে আমি সামনে একটু আগে বাড়ার পরে আমি ঘুমাবো আর কি, আমার খুব ক্লান্ত লাগতেছে। তো আমি একটা কবরের উপরে মাথা রেখে লম্বা হয়ে ঘুমালাম। সেই মুহূর্তে একটা বিড়াল এসে কান্না করতে থাকে, এমন কান্না মনে হইতেছে সে আমাকে মৃত্যুটাকে আমার খবর দিতেছে যে তুমি সময় শেষ, তুমি কিছুদিন পরে এখানে চলে আসবা। তা আমি বিড়ালটাকে একটু ধমক দিলাম, যাও, আমার সামনে কেন কান্না করো, তুমি আমার সামনে কেন কান্না করো, তুমি আমাকে মৃত্যুর খবর দিতেছো। এখন অনেকে হয়তো জানা নেই এই সংবাদটা কিন্তু হয়, কুকুরে কান্না করে, বিড়াল কান্না করে, ঘুমের মধ্যে অনেকে দেখা দেয় যে তুমি চলে আসো, মৃত্যু সংবাদ আমাদের এখনো আসে। তো বিড়ালটা যখন কান্না করতেছে আমি ওকে ধমক দিলাম, ও সরে নেই, পরে খুব দৌড়ান দেওয়ার পরে সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কখন যেন যে কোনো একটা সময়তে সেই যে ছায়া আমার সাথে ছিল সেই ছায়াটা আমার কাছে আসলে আমি আর কোথাও থাকতে পারি না, আমাকে খুব দ্রুত আমি সেই কবরস্থানের ওই জায়গাটাতে গিয়ে বসে থাকি। এবং ওইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বা 1-2 দিন পর ওই বিড়ালটাও এসে আমার সামনে সেই রকম ভাবে কান্না করতে থাকে, মেয়াও মেয়াও করে কেমন যেন কান্না করতে থাকে যে আমি আর থাকবো না দুনিয়াতে, আমি চলে যাবো, এই জন্য আমার জন্য দুঃখ প্রকাশ করতেছে। আমি তখন বিড়ালটাকে ধমক দিয়ে দিই,
আর সেটা এখনো হয় ঘটনাটা, যে ওই ছায়া আমার কাছে আসলেই আমি আর থাকতে পারি না। আমি যে রাত হোক, যত পেরেশানি থাকুক, যত যেখানেই থাকি না কেন, আমি ছুটে সেই কবরের সেই জায়গাটার মধ্যে বসে পড়ি। এটা আমার সাথে এখনো ঘটনাটা ঘটে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমার কাছে কিছু ফেসবুকের কমেন্ট আছে যেগুলো আমরা পড়ে ফেলতে চাই। শিরোনামহীন আমাদেরকে লিখেছেন, রাসেল ভাই আমরা 7 জন মালয়েশিয়া থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া আমার সাথে আছেন, দেখতে পাচ্ছি জয় চৌধুরী বলেছেন যে ভালো লাগছে, ভালো। মোহাম্মদ জয় আমাদের লিখেছেন ভয় লাগছে। মনিরুল ইসলাম লিখেছেন হাই। এছাড়া আমাদেরকে নাইমুল ইসলাম মুন্না আমাদেরকে বলছেন 2 বার সপ্তাহে করা যায় কিনা শো। আমরা প্রচুর যদি ঘটনা পাই তাহলে ডেফিনেটলি আমরা 2 বার করবো, তবে আপনাদের প্রচুর ঘটনা পাঠাতে হবে, সেই ক্ষেত্রে ডাবল পাঠাতে হবে এখন যা পাঠান। রৌফ নাটক থেকে আমাদের সাথে আছেন, প্রিয়তি রিয়া আমাদের সঙ্গে আছেন, 6 প্যাক শিপু আমাদের সঙ্গে আছেন, এমডি রাসেল হাসান আমাদের সঙ্গে আছেন, নাহিদ হাসান শুনছেন অ্যাপ দিয়ে, এমডি সালাউদ্দিন আমাদের সাথে আছেন। আমরা এখন কিন্তু রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন। আফরোজা মায়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সুফল কুমার জয় আমাদের সাথে আছেন, টুইঙ্কেল তানিয়া, এছাড়াও এমডি রবিউল হক ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন হাসান আল তানজিম, এছাড়া আমাদের সাথে আছেন এমডি সৈকত মল্লিক আদি, এছাড়া আমাদের সঙ্গে আছেন পিকে প্রিন্স খান, হাসান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন একে, আচ্ছা এছাড়া রকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাভেল কামাল সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, এবং আমাদের সাথে SMS করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে যেতে পারেন, আমাদের লিখতেও পারেন, যা ইচ্ছা আপনার। আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে একটা ইমেইল পড়বো। ডিয়ার রাসেল ভাই, you're one of the huge fan from Assam, India. Recently, we have made an Indian fan club of Bhut FM fan club course in their Facebook page, so that all the listeners যারা ইন্ডিয়াতে থাকেন তারা হচ্ছে they can get equal chance to share their experiences. আসলে ডিরেক্টলি সবাই কিছু শেয়ার করতে পারে, বাট আপনি লোকাল স্টোরিজ যদি আপনি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমরা এনকারেজ করি ফ্যান ক্লাব খোলার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ফ্যান ক্লাব ওপেন করার জন্য। অ্যান্ড তিনি বলেন যে আই এম রিকোয়েস্টিং ইউ টু শেয়ার দ্য পেজ। আচ্ছা, আমি তো আপনাদের বলে দিলাম আপনাদের পেজের কথা, এবং আপনারা তিনি বলছেন যে আমরা চাই যে সবাই আমাদের এখানে পেজে শেয়ার করুক। ওকে, আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতেই পারেন, অ্যান্ড হতেই পারে সেটা। আর যাই হোক, আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করছেন তার নামটা দেখি, উনি বলতে বলেন তাহলে বলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো তার ছবি আপনারা ফেসবুকে আমাদের পেজে পেয়ে যাবেন। একটা অ্যাসাইলামের ছবি দিয়েছি, ছবিটা দেখতে থাকুন এবং ঘটনা শুনতে থাকুন, তাহলেই আপনি আসল ফিলটা পাবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু ঘটনা কিন্তু বলেছি যে মাথার কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে, মাথার কাছে বেটে লোকজন ঘুরে বেড়ায়, সাদা কালো আলখেল্লা পরে একজন লোক আপনার রুমের মধ্যে ধর করে দাঁড়িয়ে থাকে, বা আপনি ঘুম ভেঙে যদি দেখেন যে মাথার কাছে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, কেমন অস্বস্তিকর একটা ব্যাপার না? আপনি চিন্তা করতে পারেন যে আপনি ঘুম ভেঙে এইরকম কোন দৃশ্য দেখবেন, এইরকম কোন দৃশ্যর জন্য কখনো কি আপনি প্রস্তুত? ভাবতে থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Assalamu alaikum Rasul bhai and all the listeners. Hope you will. এবং তিনি বলছেন যে আজকে আমি আমার একটা কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য প্লেস উইচ ইজ যেটা হচ্ছে আপনার মানে notoriously haunted in entire New Zealand, named Kingsit Psychiatric Hospital, যা কিনা এর হরর ট্রেস অ্যান্ড হন্টিং ম্যাটার্স এর জন্য 1999-এ অ্যাবান্ডন ঘোষণা করা হয়।
অর্থাৎ সেটা পরিত্যক্ত হয়ে যায়। ফার্স্টেই এই লোকেশন সম্পর্কে একটু বলে নিতে চাই, তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে কারাকা, সাউথ অকল্যান্ডে মেইন হসপিটাল বিল্ডিং, জাস্ট পিছনে একটা মর্গের পাশে কিং সিট নার্সেস হোস্টেল। কিছু পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে, এবং সেই লোকেশন বুঝতে তাহলে ইজি হবে। এবার আসা যাক মেইন ঘটনাতে। আমি ঘটনাটা কালেক্ট করেছি এই হসপিটালের এক সময় ওয়ার্কিং একজন নার্সের কাছ থেকে। তার নাম প্রকাশে আমি অনিচ্ছুক, বাট নামটা তিনি লিখেছেন, এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় তার নামটা না বলার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্টের দিকে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হতো, বাট যা ছিল টর্চার বিকজ অফ নট হ্যাভিং নলেজ অ্যাবাউট মানে এই সমস্ত মানে ইলেকট্রিক শক দিয়ে পেশেন্টদের কিভাবে সুস্থ হয়ে যায়, আদার হরেবল ট্রিটমেন্টস। তো নাও ফার্স্ট যে মানে যেটা স্টার্ট করে যে অ্যাসাইলাম বিল্ডিং, মেইন অ্যাসাইলাম বিল্ডিং আর কি। এখানে এই পর্যন্ত অনেক হন্টেড ঘটনা ঘটেছে, শার্প স্ক্রিম যার মধ্যে অন্যতম। ইভেন এখনো অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনতে পায়, তীক্ষ্ণ চিৎকার। এবং অনেকেই যারা দেখছেন এই জায়গাটা তারা বলেন যে নার্সটার মতো করে বলছি যে এটা হচ্ছে 1993 আর এরকম সময়টা ঘটনা। তখন আমি জুনিয়র নার্স হিসেবে জব করি। একদিন ভিলা 4-এ পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, অ্যান্ড ফার্স্টে দেখতে পাই অনেক ব্লাড স্পট উইচ আর ওল্ড, অ্যান্ড বাট আমি শকড হই যখন ওয়ালের এক কর্নারে দেখতে পাই কিছু ব্লাড বের হচ্ছে। এটা মনে হচ্ছিল যে সিম লাইক যে ব্লাডস কামিং বাই ওই দেয়াল দিয়ে বেরিয়ে আসছে, এরকম একটা কিছু মনে হচ্ছিল। এবং বলে রাখা ভালো যে ভিলা 4 ইউজ করা হতো অ্যালকোহলিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, এবং আনফর্চুনেটলি ম্যাক্সিমাম পেশেন্ট ডাইড, এবং ম্যাক্সিমাম পেশেন্ট ডাইড, অ্যান্ড বাকিগুলা ছিল হচ্ছে তাদের শিফট করা হয় অন্য এক মেন্টাল হসপিটালে। অ্যান্ড ওই সময় ভিলা 4-এ কেউ ছিল না। এবং একটা পয়েন্ট আপনাদের একটু মাথায় দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইলামের যত ডেট অর্থাৎ যত মারা যেত মানুষজন ম্যাক্সিমাম ছিল সুসাইডাল, অর্থাৎ আত্মহত্যা করে মারা যেত তারা। আবার মোস্ট হন্টেড যে পার্টটা এই মর্গের সেটা বলি, সেটা হচ্ছে নার্সিং হোস্টেল থেকে স্ট্রেট ওয়েটা দেখা যেত। এবং একদিন রাত 11টা-12টার দিকে হবে, এবং কতটা সময় ঠিক আমি মনে করতে পারছি না। আমি কোনো এক কারণে লবিতে যাই এবং দেখতে পাই যে something was moving inside the morgue, এবং ফার্স্টে ভাবলাম হয়তো কোনো ডেড বডি রাখার অথবা নেওয়ার জন্য কেউ হয়তো ভিতরে গেছে। বাট এরপর যা দেখলাম তা দেখার জন্য আমি হয়তো মানে কখনোই ওয়ার্ল্ডে কখনো কেউ প্রিপেয়ার থাকবে না। ইয়েলো লাইটস এর আলোতে স্পষ্ট আমি দেখলাম, একটা হলুদ লাইটের আলোতে আমি দেখতে পেলাম যে হসপিটালে ডেড মানে একজন ডেড পেশেন্ট কাফনের কাপড় পরা জাস্ট উঠে দাঁড়াচ্ছে, আবার তার চোখ এবং তার চোখ বন্ধ, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে উঠে দাঁড়াচ্ছে। মুখে ভয়ঙ্কর টাইপের কেমন একটা হাসি লেগে আছে। এটা দেখার পর মানে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি, আমি জাস্ট ফেইন্ট হয়ে যাই। পরের দিন আমি নিজেকে হসপিটালে নার্সিং কেয়ারে আবিষ্কার করি, অ্যান্ড তারপর আমি আমার এক কলিগকে জিজ্ঞেস করলে তার কথা শোনার পর আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এবং কারণ অ্যাকর্ডিং টু হার স্পিচ আমাকে মর্গের পাশে ফেইন্ট অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। এবং মানে এটা হচ্ছে যে এবং এক ওয়ার্ড বয় আমাকে বাঁচায় ওখান থেকে এবং নার্সিং কেয়ারে নিয়ে যায়। তখন আমার মাথায় সত্যি কিছু কাজ করছিল না, আমি ছিলাম লবিতে। মর্গ নিয়ে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। এবার আসা যাক নার্সিং হোস্টেলের ঘটনায়। এবং এখানে বেশ কিছু নার্স এই পর্যন্ত উইদাউট এনি রিজন সুসাইড করেছে, যার মধ্যে আমাদের খুব ক্লোজ এক ফ্রেন্ড ছিল। আগের দিন ও আমাদের সাথে খুব সুন্দর করে ভালোভাবে কথা বললো, খুবই মানে খুশি, খুব ভালো আছে। এবং পরের দিন তার সুইসাইডের নিউজ পেয়ে আমরা খুবই শকড হয়ে যাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ড, তার নামটা বলবেন না, তার সাথে। এবং একদিন রুমে একা ছিল, তখন প্রায় দুপুর 2টা বাজে। হঠাৎ আবিষ্কার করি আমরা যে কিছুটা
পড়ে যাওয়ার শব্দ। অ্যান্ড আমরা চোখ খুলে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মেন্টালি মানে কন্ট্রোল রাখতে পারি। সেটা ছিল একজন নার্সের ড্রেস পরা একটা মেয়ে, এবং যে হচ্ছে ফাঁসিতে ঝুলছে, অ্যান্ড তার চুল দিয়ে মুখ ঢাকা, তার মুখ থেকে টপ টপ করে ব্লাড পড়ছিল, এবং এই ব্লাড পরে ওই ফ্রেন্ডকে ফেইন্ট অবস্থায় আমরা রুম থেকে রেস্কিউ করে নিয়ে যাই। আর অ্যান্ড তারপর থেকে অনেক দিন সে মেন্টালি সিক ছিল। এবং এবার আসছে এক মর্গের ঘটনায়। একটা ছেলে, সে মর্গের ডেড বডিজ তারা হচ্ছে ক্যারি করে নিয়ে আসে, এবং 9টা বা 10টা রাত এরকম একটা সময়ে একটা বডি সে ফ্রিজে রেখে বের হবে, এমন সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে মর্গের রাইট কর্নারে যেদিক কিনা ডোম, ওইখানে ইকুইপমেন্ট বা লোহার জিনিসপত্র, ওইখানে লোহার কিছুটা শব্দ হচ্ছে। ফার্স্টে সে ভাবলো হয়তো কোনো পোস্টমর্টম হচ্ছে, ডোম কাজ করছে, বাট উইদিন আ মিনিট তার মনে হলো যে আজকে তো ডোম নেই। সো সে চেক করার জন্য যায়, অ্যান্ড দেখতে পায় যে টেবিলে একটা বডি রাখা, এবং সে কিছুটা মিলাতে পারে না, কারণ সবগুলো ফ্রিজার লক করা ছিল, অ্যান্ড কি থাকে অনলি তার কাছেই। বডি বের করতে হলে তার কাছ থেকে কি নিয়ে তারপর বডি বের করতে হয়, অ্যান্ড সে নিজেও কোনো বডি বের করে নাই, কারণ সে পোস্টমর্টম এই সম্পর্কিত কোনো কাজ জানেই না। দেন এটা কিভাবে সম্ভব? তারপর সে লাশ নিয়ে কাজ করে, এবং অনেক যেহেতু এবং সে অনেক সাহসী ছিল, তারপর বডিটা সে স্ট্রেচারের মধ্যে নিয়ে ফ্রিজারে নিয়ে যায়, অ্যান্ড তখন সে দেখতে পায় যে একটা উইন্ডো খোলা, জানালা একটা খোলা, এবং ওইখানে কোন একটা মানে বডি নেই, বাট একটু আগেও সেটা এখানে ছিল, অ্যান্ড সবগুলো জানালাই বন্ধ ছিল। এবার সে সত্যি ভয় পেয়ে যায়, এবং তারপর সে যে নিজেকে আর ওইখানে সামনে রাখতে পারেনি, ফ্রিজ এবং একটা ফ্রিজ ছিল ওখানে, এবং সেখানে সে রাখে, এবং খুব ফাস্ট সে মর্গ থেকে বের হয়ে আসে। এখন আসা যাক অ্যাসাইলাম বন্ধ হওয়ার কয়েক ইয়ার্স পরের ঘটনায়, এবং আমার বাসা এখান থেকে খুব একটা দূরে না, অ্যান্ড এটা আমার নিজের প্রত্যক্ষ করা এক ঘটনা। এবং একদিন আমি এর পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, অ্যান্ড হর্টিকালচার এরিয়াতে রোড সাইড থেকেও দেখা যায়, যখন আমি পাস করছিলাম আমি ক্লিয়ার দেখতে পাই যে কয়েকজন লোক মেন্টাল পেশেন্টের ড্রেস পরা, এবং তারা হাঁটছে। অ্যাসাইলাম তো অ্যাবান্ড হয়ে গেছে বেশ কিছু বছর আগে। আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, বাট আমি খুব একটা মানে সাহসী না, তাই ভয় পায় অনেক, এবং খুব স্পিডে গাড়ি নিয়ে এই এলাকা থেকে বেরিয়ে আসি। এবং আমাকে তারপরে তিনি লিখেছেন যে আমি আরো অনেক ঘটনা কালেক্ট করেছি, এবং ঘটনাটা আমাকে যদি বলেন তাহলে আমি এগুলো পাঠাতে পারবো। খুবই আনইউজুয়াল। এই ছিল আমার নিজের ঘটনা কালেক্ট করা, স্টোরি অ্যাবাউট কিং সিট হসপিটাল। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ। আশা করছি আপনি আমাদেরকে আরো ঘটনা পাঠাবেন, আমরা আপনাদের এই ঘটনাগুলো শেয়ার করতে পারবো আমাদের লিসনারদের সাথে। সো একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, and don't stop the Furti. Bhoot FM. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে। চলছে এই মুহূর্তে ভূত এফএম, আপনারা সবাই আছেন আমাদের সঙ্গে। এখন চলে যাবো আমাদের অতিথির কাছে। নাম উনি বলবেন না, এবং আমরা তার ঘটনা শুনবো। আচ্ছা, আপনি বলছেন আপনার প্রবলেম হয়, আপনার প্রবলেমটা কি বলা যাবে? প্রবলেম বলা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে বলেন। আমি আমার সেকেন্ড স্টোরিটা বলতে চাচ্ছি। সেটা হলো 2017 সালের 26শে মার্চ। হ্যাঁ, তো এটা হলো আমার ফ্রেন্ডের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। তো সেই দিনে আমার বাসার ড্রাইভার ছিল না। আমি শুধু একটু বলি যে আপনি ছবি তুলতে রাজি হননি, ওনার ছবি আমরা ফেসবুকে দিতে পারিনি। ওকে জি। তো দেখা গেছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি প্রোগ্রাম, তো আমার যাওয়া লাগবেই। তো আমি নিজেই ড্রাইভ করতে পারি। সো আমি আবার একটা প্রবলেম কি, আমি পার্কিং থেকে কার বের করতে পারি না। সো আরেকটা ড্রাইভার আমাকে কারটা পার্কিং থেকে বের করে দিল। তখনই জাস্ট আমাদের বের হওয়ার 2টা গেট, তো ইন আউট
তো একটা মানে যেটাতে আউট ওইটার এখানে দেখলাম একটা বুড়া মহিলা বসে আছে, সে বেশ দলামস্ত করে বসে আছে। তো দারুণ বলে এই সরো সরো সরো। তো তখনই মানে ড্রাইভার যখন গাড়িটা আমাকে বের করে দিল, তো আমি আমার ওয়ালেট থেকে 10 টাকা বের করে তাকে দিলাম। তো দিয়ে আমি সুন্দর মতো আমার মতো আমি গাড়ি বের করে আমি চলে আসলাম। তো যাচ্ছি, সব গাড়িতে গানও চলতেছে, উইন্ডো খোলা, সব খোলা, তো সুন্দর মতো যাচ্ছি। যেই আমি শ্যামলী ক্রস মানে শ্যামলীর ওইখানে গেলাম, তখনই জাস্ট আমার গাড়ির যে ফ্রন্ট মিরর, তো ওইটা চোখ পড়লো, দেখলাম সেই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা আমার গাড়ির পিছনে বসা। সে দেখে একটা হাসি দিল। তখন আমি কি করব, ওই সময় মানে রাত 9টার মতো বাজে। ওই ওই রোডটাতে দেখা যায় অনেক ট্রাক অনেক চলে। So, আমি কি করবো বুঝতে পারতেছিলাম না, আমি খুব নার্ভাস হয়ে যাই। তখনই আমি জাস্ট কোন রকম আল্লাহর রহমতে আমি গাড়িটাকে সাইড করি, সাইড করে গাড়ি থেকে নেমে জাস্ট একটা মানে কোন রকম নেমে জাস্ট একটা পানির বোতল নিয়ে একটা সিগারেট ধরাই দেন আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিই। তো তখন আমি আমার ফ্রেন্ডের পাশে রিচ করি। তো আমার ফ্রেন্ড আমাকে বলে, কি ব্যাপার, তুই গাড়িতে এসি ছাড়া ছাড়া কিন্তু তোর শার্ট পুরো ঘামে ভিজে গেল কেন? পরে আমি বললাম যে এরকম কারে সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো তখনই আমি বাসায় ফোন করলাম, তো আমার ড্রাইভার আসলো, তো এরপরে আমি বাসায় চলে আসলাম। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে ঘটনা যাবো এবং আমাদের সাথে হাফেজ মাহিউদ্দিন ভাই তার সেকেন্ড ঘটনাটি বলবেন। আমরা শুনে ফেলি ঘটনাটি। আরেকবার বলতে হবে প্লিজ। আমি সন্ধ্যার সময় মাগরিবের আজানের পরবর্তীতে আমি আজিমপুর কবরস্থানে যাবো এমন একটা পরিস্থিতি ছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে, কিন্তু সেখানে আমি পৌঁছাতে পারিনি, কবরস্থানে পৌঁছাতে পারিনি। কেমন করে আমি অন্য পথে হাঁটা শুরু করে দিলাম। যেখানে আমি গেছি সেখানে একটি পারিবারিক কবরস্থানই ছিল, সেখানে 7, 8, 9টা মতো একটা কবর। তো প্রথমে যেখানে আমি প্রবেশ করি, সামনে দরজাটা ভিড়ানো ছিল, আমি ধাক্কা মেরে খুলে দিলাম এবং ভিতরে প্রবেশ করে আমার বাম পাশে জোড়া একটি কবর ছিল। সেই জোড়া কবরের সামনে আমি দাঁড়িয়ে জিয়ারত করতে থাকি। এরপর দেখি লম্বা বারান্দার ডান পাশে আবার একটি দরজা। তো আমি সেখানে আবার হেঁটে সেই দরজাটা আমি খুললাম। তো দরজাটা খুলে দেখি ছোট্ট একটি জানাজার ঘর আছে সেখানে। আচ্ছা, অল্প একটি জানাজার ঘর। সেখানে কয়েকটা মহিলা সবাই সাদা পোশাক পরে এবং ঘুমটা লম্বা করে জিকির করতেছিল, কলমা পড়তেছিল সবাই। তো আমি সেই মুহূর্তে তাদের কোনো বিরক্ত বা সালাম কোনো কিছু বলিনি। আমি আমার মন মতো করে আমি ভেতরের দিকে চলে গেলাম। সেখানে বাম পাশে আর কতগুলো কবর ছিল, আর একটা ঘর ছিল যেটা খুবই অন্ধকার, এত নীরব অন্ধকার, ভেতরে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। আমি সেই ঘরটাতে যখন প্রবেশ করি, তখন সেই মহিলাগুলো এমন জোরে চিৎকার করতেছে এবং বলতেছে, তুমি এক্ষণে বের হ, তুই নিজে মরবি, সাথে সাথে আমাদেরকে মানে তুই নিজে জ্বলবি, সাথে সাথে আমাদেরকে জ্বালাবি, তুই ভিতরে ঢুকলে কেন, বের হ। কিন্তু ওরা আমার কাছে আসতেছে না, দূর থেকেই হইচই এবং কেমন ছোটাছুটি শুরু করলো। তো আমি মনে মনে বলতেছি, আমার কাছে এসে বলো, তাহলে আমি বেরোবো। এখন আমাকে বলতেছে না কাকে বলতেছে সেটা তো আমি জানি না, আমি এখানেই থাকবো। সেখানে আমি বসে কোরআন থেকে তেলাওয়াত যখন আরম্ভ করলাম, কোরআন তেলাওয়াত আরম্ভ করার কিছুক্ষণ পরেই দেখি ছোট্ট 7-8 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর এর পাশেই একজন বৃদ্ধ মানে লোক, সে বসে আমার তেলাওয়াত গুলো শুনতেছে খুব ধ্যানের সাথে। খুবই বিদ্রোহটা খুবই ভিন্ন রকমের মতো, লম্বা চড়া, খুব অন্যরকম। আমি আমার তেলাওয়াত করলাম, করে মোনাজাত ধরলাম, মোনাজাত আমার সাথে সাথে সেই বৃদ্ধ লোকটা সে ফরিয়াদ করলো। যখন আমি কোরআন তেলাওয়াতটা আরম্ভ করি, ওই যারা বাইরে আমার মহিলারা যে চেঁচামেচি করতেছিল, তারা তখন সবাই স্তব্ধ, ঠান্ডা হয়ে গেছিল, মানে কথা বলেনি, কোনো হইচই করেনি, সবাই যা যার স্থানে দাঁড়িয়ে। পরবর্তীতে আমি দোয়া যখন শেষ করে দিই, সেই বৃদ্ধ লোকটা আমাকে 2টা গাঁদা ফুল দিয়ে উপহার দেয় এবং বলে সে যে তুমি আবার আসবা, তুমি আমার এখানে আবার আসবা, যখন সময় হয় তুমি চলে আসবা। পর আমি বের হয়ে গেলে ওরা আমাকে আর কোনো কিছুই বলে না, ওরা বাহির থেকে বলতেছে তুমি বের হওয়ার সময় তাকে সালাম করে বের হয়েও। তার মধ্যে আমি তো সালাম করবই। তখন আমি সালাম করে আমি সেখান থেকে বের হয়ে আসি।
এটা ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে এখনো পর্যন্ত অনেকেই আমাদেরকে নক করছেন। আমাদের রেডিও ফুর্তি www.facebook.com/radio.ফুর্তি এখান থেকে দেখছি এমডি সবুজ দেখেছেন যে আমি নাটোর থেকে লিখছি। আমাদের সঙ্গে আছেন আমি একটু বলি যে কারা কারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি সাবরিন মিতু, এছাড়াও সিয়ানুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। সাদমান সামিদ, আমাদের সাথে আছেন আদ্রিতা। সাদমান সামিদ লিখেছেন আসলে আমি নোয়াখালী মাইজদি থেকে বলছি, বাসায় একা খুব ভয় লাগছে। আদ্রিতা অনন্যা আমাদের সাথে লিখেছেন আই লাভ ভূত এফএম এন্ড আই এম নিউ মেম্বার অফ ভূত এফএম। ওয়েলকাম আদ্রিতা, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পাবো। এমডি মুজাহিদ চৌধুরী তিনি আমাদের সঙ্গে আছেন এবং আসলে অনেকদিন পর ভয় পাচ্ছি, অ্যাপ দিয়ে শুনছি নেত্রকোনা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুরাদ, এবং তিনি বলছেন ভূতের গল্প শুনে খুব ভয় লাগছে। এমডি আব্দুল্লাহ এমপি আমাদের সঙ্গে আছেন। এছাড়া এবং তিনি বলছেন যে ঘটনাটা তিনি বলছেন ভাই উনার ঘটনাটা সত্য মনে হয় না, কার ঘটনা সত্য মনে হয় না, যদি প্লিজ বলতেন। আমাদেরকে ওমর ফারুক লিখেছেন চট্টগ্রাম থেকে, চট্টগ্রামে ডিস্টার্ব হচ্ছে। শিরিন হাসান আমাদের লিখেছেন, আমাদের সাথে লিখেছেন ওসমান ফাইয়াজ পলাশ। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রোমান, এছাড়া অর্জুন কুমার আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এম এ সুমন আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রৌফ ইসলাম সহ আরো অনেকে। আপনি যদি থাকতে তাহলে চলে আসুন আমাদের সঙ্গে। এন্ড আমাদের সাথে অনেকে SMS ও করছেন। মাহিম এবং আমাদের সাথে আমরুজ আহমেদ আমাদের সাথে আছেন। ডিকে প্রিন্স আমাদের সঙ্গে আছেন। রুদ্র সাহা আমাদের সঙ্গে আছেন। পিঙ্কি আমাদের সঙ্গে আছেন। আশিক আমাদের সাথে আছেন। মনির আছেন। জিমি আছেন। খুলনা থেকে দেখতে পাচ্ছি, খুলনা বয় থেকে শোভন আছেন এবং তার ওয়াইফ বিথি, তারা শুনছেন একসঙ্গে। সাগর বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন। ইতি আছেন ফেনী থেকে, এন্ড আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান তাহলে SMS করতে পারেন। মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে আসবো। এটা আমাদের লাস্ট বিরতি, সো একটু আমাদেরকে আশা করছি আপনারা বিরক্ত হবেন না, কনসিডার করবেন। এন্ড বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। আমাদের এই জন্য বিরতিটা দরকার। স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। Booth FM. The night comes alive with Gramming Phone. Yes, the night comes alive with Gramming Phone. শুনছেন সব সময় রেডিও 8.2 FM। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আমরা কথা না বাড়িয়ে, তো সময় খুব কম, ঘটনা অনেক বেশি, আমরা ঘটনায় চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আপনার ভাইয়ের প্রথম ঘটনাটা আপনাদের নিশ্চয়ই অনেক 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 বেশি ভালো লেগেছে, এন্ড সেকেন্ড ঘটনাটা সারপ্রাইজিংলি ফার্স্ট যে ঘটনা তার চাইতে অনেক বেশি ভালো। সো আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা সিলেটের ঘটনা। তো সিলেটের যেই স্থানটাকে কেন্দ্র করে ঘটনাটি প্রথম সূত্রপাত হয়, সেই স্থানটির বর্ণনা আমি প্রথমে দিই। স্থানটি সিলেটের একদম মেইন শহরেরই মজুমদার পাড়ায় TNT কলোনি। যারা অন্তত সিলেটে আছেন অন্তত তারা এই TNT কলোনি বা মজুমদার পাড়া অবশ্যই চিনবেন, এবং তারা TNT কলোনি সম্পর্কে অবশ্যই এই হন্টেড প্লেসের সম্পর্কে অবগত আছেন। আমি ওই স্থানটা সম্পর্কে আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি যার কাছ থেকে মানে এই ঘটনাটি শুনেছি সেটা আমার বন্ধু, ওই মজুমদার পাড়াই বাড়ি, তার নাম রোহান শাহ। ওর কাছ থেকে আমি ঘটনাটা পেয়েছি আর কি। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে ধীমান সিংহ। উনি মণিপুরী সম্প্রদায়ের একজন লোক। তো উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। তো উনি মজুমদার পাড়াতে একটি টিউশনি করতেন। ঠিক টিউশনিটা ছিল সন্ধ্যার ঠিক পরপরই, আজার একটু পরে উনি চলে যেতেন। তা উনি যখন ওনার মেস থেকে বের হতেন তখন মানে আজান হচ্ছে এমন সময় ওই দিক দিয়ে হেঁটে হেঁটে মানে ওইখানে যেতে যেতে মাগরিবের পরে উনি বাসায় ঢুকতেন, এবং উনি যেতেন যে শর্টকাট যে রাস্তাটা সেটা ছিল ওই TNT কলোনির ঠিক ওই পাশ দিয়ে। আর TNT কলোনি রাসেল ভাই এটা কিন্তু স্বাধীনতার কিছুদিন পর থেকে এটা পরিত্যক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এই স্বাধীনতার সময় এই পাকিস্তানি বাহিনীর এখানে একটা টর্চার সেল ছিল, তো যার কারণে ওইটা স্বাধীনতার পর এটা পরিত্যক্ত হয়ে যায়, এবং এখন এটা পরিত্যক্ত। যারা ওখানে আছেন তারা জানেন এটা, এবং ওই জায়গাটা হন্টেড, এটাও স্থানীয় যারা আছে সেটা তারা জানেন। কিন্তু উনি ওই শর্টকাট পথটাই বেছে নিতেন যাতে করে তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারেন, ওই ঘুরে যেতেন না আর কি। তো উনি যখন টিউশনিটা প্রথমে নিলেন,
নেওয়ার পরে যখন ওই রাস্তাতে যাওয়া শুরু করলেন, উনি প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখা শুরু করেন। সেটা হচ্ছে রাত্রে স্বপ্নে ঠিক পুরো মুখমণ্ডল লোমে আবৃত একজন ব্যক্তি বলে যে তুমিও রাস্তা দিয়ে যেও না। শুধু এতটুকুই বলেন, উনি আর কিছু বলেন না। যেহেতু উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি যেহেতু সায়েন্স স্টুডেন্ট, এগুলো খুব কম বিশ্বাস করতেন। জাস্ট একটা স্বপ্নই মনে করতেন, এগুলো এর বেশি কিছু মনে করতেন না। তো উনি এসব কিছু মনে করতেন না, উনি রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করতেন ওদিক দিয়ে। তো এরকম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার সময় ঠিক ওই সময় যখন ওই রাস্তাতে যেতেন, একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ করতো এবং ওনার বয়সী। তখন একদিন ওই ব্যক্তি ওনাকে বলছেন, ওই ধীমান সিংহকে, যে ভাই আপনি এদিক দিয়ে প্রতিদিন কোথায় যান? বলে আমি টিউশনিতে যাই। আপনি কোথায় যান? উনি আবার পাল্টা প্রশ্ন করেন, বলে আমিও টিউশনিতে যাই। তো এরকম প্রতিদিন যান। 2-4 দিন যখন দেখলেন যে একই সময়ে তাদের দেখা হয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে, একদিন ওনার ফোন নাম্বার চান ধীমান সিংহ, যে ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেবেন। তো উনি বলেন আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। তো ভালো কথা, উনি আর এটা নিয়ে কথা বাড়ান নাই। এইভাবে প্রায় 7 দিনের দিন রাসেল ভাই উনি যাচ্ছিলেন ধীমান সিংহ ভাই আর কি। তো যাওয়ার সময় দেখ ওই দিন ওই ভাইয়ের সাথে দেখা হয় না, যেদিন প্রতিদিন দেখা হয় টিউশনিতে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয়নি। ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন টিন্টিকনের পাশ দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে ধীমান সিংহের হাত চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম যে এদিক দিয়ে না আসতে? তো যখন ধীমান সিংহ ওনার দিকে তাকিয়েছে, দেখে ওই বৃদ্ধ লোকের মুখমণ্ডলটা পুরোটাই লোমে ঢাকা, সেই ব্যক্তি যাকে উনি প্রতিনিয়ত স্বপ্নে দেখতেন। উনি ওই দৃশ্যটা দেখার পরেই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওর সেন্স আসে তখন দেখে যে কিছু লোক ওনাকে ধরাধরি করে পাশে নিয়ে এসেছে, পানি টানি মুখে পানি দিয়ে ওনার জ্ঞান ফিরেছে। তখন জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছিলেন? বলে আমি টিউশনিতে যাচ্ছিলাম, এখানে হঠাৎ আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তখন স্থানীয় লোকজন বলছে যে সাধারণত আমরা একা এদিকে চলাফেরা করি না, 2 বা 3 জন একসাথে চলাফেরা করি, তাহলে আর কোনো সমস্যা হয় না। জায়গাটা এমনিতে একটু হন্টেড, অনেকেই ভয় টয় পান আর কি। তো যাই হোক, উনি এগুলো মনে করেছে হয়তো বা ওনার হ্যালুসিনেশন হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, যার কারণে উনি এটা এইভাবেই নর্মালি এটা উড়িয়ে দিয়েছেন। তারপর উনি এগুলোতে অতটা ভয় পান নাই আর কি। তো এরপরে কি হয়ে রাসেল ভাই, উনি ওই রাস্তা দিয়ে যান নাই পরবর্তীতে, ভয় পান আর না পান, উনি পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যান নাই। উনি লেখাপড়া যখন শেষ হয়ে যান, তখন একদম লেখাপড়া শেষ দিকে ছিলেন, মাস্টার্সে পড়তেন, অনার্স শেষ হয়ে গিয়েছিল। তো উনি ফুড ইন্সপেক্টর একটা চাকরি পান এবং ওনার পোস্টিং হয় চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু রাসেল ভাই ওই যে ফুড রিজিওনাল অফিসটা কিন্তু ওই অঞ্চলের চট্টগ্রামী ফুডের অফিসটা। তো ওখানে উনি চাকরি পান। ওখানে চাকরি পাওয়ার ঠিক যখন জয়েন করার পর থেকেই ওনার শরীরের ভিতরে একজন অস্থিরতা কাজ করতো। কেমন যে অস্থিরতা, এটা উনি আসলে কাউকে বুঝাতে পারতেন না। আবার উনি যে বাসাটা ভাড়া করেছিলেন, বাসাটার ফ্ল্যাটে উনি একাই থাকতেন, ছোট একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, ওখানে একাই থাকতেন। তো উনি হঠাৎ ওই ফ্ল্যাটে একটা বিষয় ফেস করা শুরু করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমান, ওনার মনে হতো ওনার খাটের নিচে কোনো কিছু গড় 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 শব্দ করছে, এবং সে সাউন্ডটা ঠিক যেমন গরু বা ছাগল জবাই করার পরে ঠিক যেমন একটা গোঙানি আওয়াজ হয়, ঠিক ওই রকমের আওয়াজ মনে হয় যে খাটের নিচে কোনো কিছু জবাই কোনো প্রাণী এরকম গোঙানির আওয়াজ করছে, এরকম মনে হতো তার। কিন্তু উনি যখনই খাটের নিচে তাকাতেন তখন আর কোনো শব্দ শব্দ বা কিছুই দেখতেন না আর কি, শব্দটা তখনই বন্ধ হয়ে যেত। এবং উনি ওনার মাথার কাছে যে জানালাটা ছিল, এই জানালাটা খুললে ওনার কাছে মনে হতো যে জানালা দিয়ে জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ওনার এরকম মনে হতো। কিন্তু যখনই উনি তাকাতেন তখন কিন্তু আর উনি কিছু দেখতেন না। আবার তবে একটা জিনিস উনি ফিল করতেন, উনি যখন ঘুমে হালকা হালকা ঘুম আসবে, হঠাৎ করে মনে হতো জানালার কাছে কেউ কোনো একটা কাঠি দিয়ে ঠক 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 এরকম শব্দ করছে। তখন উনি আবার যখন আবার জানালা থেকে তাকাতেন তখন যেন কিছুই না। তো উনি আসলে এগুলো তো নিয়ে খুব যখন এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে উনি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং ওনার শরীরটা আস্তে আস্তে খুব কাহিল হয়ে পড়ছিল এবং অসুস্থ ফিল করছিলেন উনি। একদিন রাত্রে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো, ওনার মনে হচ্ছিল ওনার বাসার যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে কোনো গোঙানির আওয়াজ। তখন উনি সাহস করে ডাইনিং রুমে যান। তখনই রাসেল ভাই উনি খুবই একটা ভয়ঙ্কর ঘটনা দেখেন। উনি দেখেন একজন মানুষ জবাই করা অবস্থায় ছটফট করছে আর গোঙানি শব্দ হচ্ছে, মানুষ এবং রক্তে ওনার ডাইনিং রুম ভেসে যাচ্ছে। উনি ওই দৃশ্য দেখে চিৎকার করে প্রচন্ড চিৎকার দেন এবং দরজা খুলে বের হয়ে যান। দরজা খুলে বের হয়ে পাশের লোকজনকে ডাকতে থাকেন, দেখেন আমার বাসায় যেন কি হচ্ছে, কোথা থেকে একজন লোক আসছে। উনি সেন্স ছিল না যে আসলে একজন লোক আমার বাসায় এরকম নিহত বা জবাই করা হয়েছে, যদি আমি ডাকি আমার একটা বিপদ হতে পারে। উনি তাড়াতাড়ি করে লোকজন ডেকে নিয়ে আসেন। ডেকে আনার পরে
ওখানে দেখে কিচ্ছু নাই, একদম ফ্রেশ পরিষ্কার, কিছুই নাই। তখন লোকজন বলে যে আপনি অসুস্থ মনে হয়, এই কারণে এই উল্টাপাল্টা কিছু দেখেছেন। কিন্তু যেহেতু এই যে চিৎকার চেঁচামেচি করছে, লাশ লাশ চারদিকে খবর হয়ে গেছে, পুলিশ পর্যন্ত চলে আসছে। পুলিশ এসে দেখে কিছুই নেই, যেহেতু একটি স্পর্শকাতর বিষয় ছিল। পুলিশ ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদ করার পরে বলে দেন হ্যাঁ আমি দেখেছি, উনি স্বীকার করেন যে আমি এটা দেখেছি। তখন পুলিশ এই বিষয়ে কোনো তদন্তে কোল কিনারা করতে পারে না, ওনার অফিসে পর্যন্ত যে ওনার বিষয়ে তদন্ত করেন। তো অফিস থেকে বলেন যে এই ব্যক্তি জয়েন করার পর থেকে সে মেন্টালি সিক। যখন পুলিশ জানে যে মেন্টালি তিনি সিক, পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করে না উনি কি দেখেছেন না না দেখেছেন, কারণ আসলে তো কোনো ডেড বডি ওনারা যায় পান নাই বা কোনো প্রমাণও পান নাই সেখানে, এই বিষয়ে কোনো তদন্ত ওনারা আর করেন না। কিন্তু উনি এই যে রাসেল ভাই যে ভয়টা পেয়েছিলেন, উনি এতটা অসুস্থ হয়ে পড়েন 2 মাসের মাথায় অফিস থেকে ওনাকে জোর করে মানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি চিকিৎসা করার জন্য চলে যান। অফিস থেকেই বলে, অফিস থেকেই বলে যে আপনি চিকিৎসা করতে চলে যান, আপনার আপাতত চাকরিতে না আসলে চলবে, আপনি চিকিৎসা করে সুস্থ হওয়ার পর তারপর আসেন। উনি যখন বাড়িতে চলে যান রাসেল ভাই, তো ওনার বাবা বলে যে বাবা তোমার চাকরি করতে হবে না, তুমি অন্য চাকরি করো, তুমি মেধাবী স্টুডেন্ট, অন্য চাকরি করতে পারবা, তুমি আপাতত চিকিৎসা করে সুস্থ হও। রাসেল ভাই ওনার চিকিৎসা চলে মোটামুটি, উনি সুস্থতা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে ওনার আরেকটা চাকরি হয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা আইসিবিতে ওনার চাকরি হয় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। উনি আইসিবিতে যখন জয়েন করেন, রহস্যজনক ব্যাপার রাসেল ভাই, ওনার পোস্টিংটা পড়ে কিন্তু ঠিক চট্টগ্রাম, এবং চট্টগ্রামের আগ্রাবাদে, এবং ওনার আগের বাসাটা ছিল সেই আগ্রাবাদেই। উনি অনেক চেষ্টা করেছিলেন যে যেন আগ্রাবাদে ওনার পোস্টিংটা না হয়, কিন্তু কিছুতেই ওনার পোস্টিংটা উনি ক্যান্সেল করতে পারেন নাই। বাধ্য হয়ে উনি আবার আগ্রাবাদে যান। আগ্রাবাদে যাওয়ার পরে তখন রাসেল ভাই এমন একটা ব্যাপার, উনি কোনো কিছু ভয়ের জিনিস দেখেন না নিজে, কিন্তু অফিসের সবাই ওনাকে দেখলে ভয় পায়। কেন যেন ভয় পায়, ছোট বাচ্চারা ওনাকে দেখলে চিৎকার চেঁচামেচি করে, ওরা কেউ কাছেই আসতে চায় না। কেন এমন হয় কেউ কিছু বলতে পারে না, এবং উনিও বোঝে না। এবং উনি রাতের বেলা হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা হচ্ছে উনি স্বপ্ন দেখতেন কেউ যেন ওনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা, তো এরকম উনি পরিবারের সাথে শেয়ারও করেছেন। তো পরিবার থেকে বলেছে তুমি কখনো পাহাড় টাহাড়ের কাছে যেও না, যেহেতু চট্টগ্রামে আছে হয়তো বা বেড়ানোর জন্য যেতেই পারে। তো সবাই পরিবার থেকে নিষেধ করে। তো এর ভিতরে ওনার কিন্তু বেশ ভালো ভালো বাংলাদেশের ভালো ডাক্তার দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল ওই সময়তেই। তো ওনাকে এক সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির ওনার কিছু সাবেক বন্ধুরা দাওয়াত করে, অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি আর ওই দাওয়াতটা ফেলতে পারেন নাই, উনি চট্টগ্রামে গিয়েছিলেন। তো ওই প্রোগ্রামের একটা পর্যায়ে বলা হয় যে সবাই মিলে মানে পাহাড়ে উঠবে। তখন বন্ধুদের মানে রিকোয়েস্টে উনি মানে ওই জিনিসটা যে স্বপ্ন দেখতো ওই জিনিসটা ভুলে গেছেন উনি, বন্ধুদের রিকোয়েস্টে উনি পাহাড়ে ওঠেন। তো উনি যখন পাহাড়ে ওঠেন তখন হঠাৎ করে ওনার ফোনে একটা কল আসে, তখন নাম্বারটা ওনার পরিচিত। তখন নাম্বারটা পরিচিত হওয়ার কারণে তখন ও বন্ধুদেরকে বলেন যে ওখানে বন্ধুরা হই হট্টগোল করছিল, যখন বন্ধুরা বলেন আমার তো কল আসছে, আমি একটু সাইডে গিয়ে কথা বলে আবার আসছি। তখন ওই সাইডে কল করার জন্য পাশে যান। তখন রাসেল ভাই হঠাৎ মানে উনি যেটা ফিল করেন, ওনার পেছন থেকে কে যেন একটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ওনার পাহাড় থেকে ফেলে দেয়। তবে সৌভাগ্যজনক ব্যাপার হচ্ছে পাহাড়ের নিচে একটা গাছ ছিল, উনি 10-20 হাত নিচে পড়ে গাছে আটকে যান। আচ্ছা, ওনার মাথায় আঘাত লাগে। তবে ওনার বন্ধুরা পরবর্তীতে বলেছেন সে যখন কথা বলতে বলতে এগিয়ে যায়, তখন সময়টা ছিল বিকালবেলা, মানে সন্ধ্যাও না বিকালবেলা। তো বন্ধুরা দেখেছিল যে আবছা ছায়ার মতো কি যেন একটা জিনিস তার পিছনে ধাক্কা দিয়েছিল। ওখানে 4-5 জন তার বন্ধু ছিল, তারা সবাই সেটা দেখেছে। তখন তারা দৌড়ে ছুটে যান। পরে ওখান থেকে ওই গাছে ওখানে উনি বেঁধে গেছিল সৌভাগ্যজনক ভাবে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে উনি মাথায় যদিও আঘাত পেয়েছিলেন, তবে তেমন গুরুতর কোনো জখম ছিল না, প্রাণে বেঁচে যান। কিন্তু উনি মানে এতটা মানে সিক হতে থাকেন, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু কিছুতে ওনার অসুখ ধরা পড়ে না। আচ্ছা, ওনাকে পরবর্তীতে আইসিবি থেকে ওনাকে বলে দেওয়া হয় আপনি অসুস্থ, আপনি লিভে চলে যান, মানে ছুটিতে চলে যান, আপনি ট্রিটমেন্ট করান। তো উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেন এবং অনুপস্থিতির কারণে উনি পরবর্তী ওই চাকরিটাও ছেড়ে দেন। এটা রাসেল ভাই 2008 সালের ঘটনা। এই ধীমান সিংহ রাসেল ভাই স্টিল না অসুস্থ, এখনো অসুস্থ, উনি এখনো মেন্টালি সিক। কিন্তু কেন যে এমন হচ্ছে, উনি অনেক ট্রিটমেন্ট করেছেন এবং কিছু প্যারানরমাল এক্সপার্টদেরকেও দেখিয়েছেন, কিন্তু এইটার সমাধান এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে সময় খুব কম, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং আপনি আমাদের একটু প্লিজ ঘটনাটা বলবেন।
আসসালামু আলাইকুম, আমি আবার রিফাত আক্তার শিমু বলছি টিম ভয় থেকে। আমার সাথে আছে নাদিম ভাই। তো এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে কাজপুর বর্গা দক্ষিণ পাড়ার একটি বটগাছকে জি ঘিরে। জি জি বটগাছের ঘটনাটা হচ্ছে বটগাছে প্রায় রাতের বেলা ওখানকার লোকজন একটি বড় একটি সাপ ওই বটগাছ দিয়ে বের হতে দেখে। আচ্ছা প্লাস ওখানে ওই বটগাছে প্রতি বছর একটা মেলা হয়, যে এখানে ইন্ডিয়া থেকেও লোক আসে, ওখানে পূজা করে প্লাস ভোগও দেয়। আর বটগাছের যদি আমি বিবরণ দিতে যাই, বটগাছটি একটি বিশাল এলাকা জুড়ে প্রায় মাইল খানিকের মধ্যে কোনো বাড়িঘর নেই। মাঝখানে গাছটি, পাশে একটি বড় খাদ আছে, আর ওখানে একটা কবর আছে একজন সাধু। ওই সাধু ওখানে ওই গাছের নিচে বসেই ধ্যান করতো। আম, ওই ধ্যানটা ছিল আপনার 12 বছরের। আচ্ছা তো হঠাৎ কোন একটা কারণে 3 দিনের জন্য ধ্যানটা বিঘ্ন ঘটে, তারপরে তিনি মারা যায়। তো তখন তাকে ওইখানেই সমাধি করা হয়। তার কবরটি এখনো ওই গাছের পাশেই আছে। আর আরেকটা কথা যে ওই গাছটার ভিতরে অনেকগুলো ছোট বড় গর্ত আছে, আর ওই গর্তগুলোর ভেতর থেকে একটা বিশাল বড় একটা গর্ত আছে, যেটা দেখলেই বোঝা যায় যে হয়তো ওই সাপটা ওই বড় গর্ত থেকে বের হয়। আচ্ছা তো এগুলো শুনে আমরা অনুপ্রাণিত হই এবং ইনভেস্টিগেশন করতে যাই। তো ওইখানে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই, আমাদের টিম মেম্বার প্রত্যেকটা মেম্বারই সুস্থ ছিল, কিন্তু ওই বটগাছে দিনের ইনভেস্টিগেশন করার সময় আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। তারপর আবার যখন দিনের ইনভেস্টিগেশন শেষ করে আবার ব্যাক করি আমরা, তখন আবার সবাই সুস্থ অনুভব করি। তো রাতের বেলা আমরা ইনভেস্টিগেশনের জন্য যাই, শুরু করি। বটগাছের সামনে আমরা যেতে যেতেই বিকেলের মতো সবাই অসুস্থতা অনুভব করে। তো আমরা সবাই অসুস্থতা উপেক্ষা করি, আমরা আমাদের যার যার কাজ শুরু করি। তো কিছুক্ষণ পর গাছের সামনে যেতে যেতে গাছ থেকে মটমট করে শব্দ হয়। আচ্ছা তো ওইটা আর খেয়াল না করে আমাদের হঠাৎ করে ক্যামেরাম্যান বলল যে আমাদের ক্যামেরা লাইট পাওয়ার কমে যাচ্ছে। তো তখন আমরা খেয়াল করলাম যে আমাদের টর্চ লাইটেরও সেম অবস্থা, ভাবলাম যে হয়তো আমাদের চার্জ কমে গেছে। তো আমরা সব চেঞ্জ করে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করলাম। তো হঠাৎ সাজিদ ভাই ছিল ওই গাছটার বাম দিকে, মানে কবরের সাথে, আর রাসেল ছিল ডান দিকে, আর নাদিম ভাই ছিল মাঝখানে। তো সাজিদ ভাই ওই কবর আর বট গাছটার পাশ দিয়ে গাছের পেছনে যাওয়ার চেষ্টা করে। তো ওই মুহূর্তে উনি একটা কালো অবয়ব দেখতে পায়। ওটা দেখার সাথে সাথে নাকি ওনার মানে চোখের সামনেই একদম বিভৎস হয়ে যায়। ওটা দেখে উনি ভয় পেয়ে পিছনে ব্যাক করে নাদিম ভাইকে ডাক দেয়। তখন নাদিম ভাই কে বলতে থাকেন। তো তখন ওই মুহূর্তে রাসেল ওইখানে যেখান থেকে উনি ভয় পেয়েছিল ওখানে যে ওই ছবি তোলার চেষ্টা করে। ওই ছবি তুলতে তুলতে হঠাৎ রাসেলের মাথা ব্যথা শুরু করে আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাই না? তারপর নাদিম ভাই রাসেলকে বললো, তুমি এক কাজ করো, পানি খাও আর মাথায় পানি দাও। তো তখন রাসেল কোনো কিছুই বুঝতে পারছিল না। তো নাদিম ভাই সাজিদ ভাই মিলে পানি দেয় মাথায়, তারপরে ওকে পানি খাওয়ায়, ওই গাছ থেকে একটু দূরে নিয়ে এসে বসায় ওকে। বসানোর পরে যখন একটা কথা বলতে ভুলে গেছি, যখন রাসেলের নিঃশ্বাস বন্ধ হতে থাকে তখন ওখান থেকে গাছের ওখান থেকে একটা মহিলা কান্নার শব্দ হয় প্রকট আকারে, যেটা আমাদের ভিডিওতে আছে আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আনার পর থেকে রাসেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আর ওই মুহূর্তে নাদিম ভাই বলে যে দোয়া পড়ো সবাই। তো সবাই দোয়া পড়তে থাকে এবং বাকি টিম মেম্বারদেরও দোয়া পড়তে বলে। হ্যাঁ, রাসেলকেও বলা হয় দোয়া পড়ার জন্য, কিন্তু রাসেল ওই মুহূর্তে বলে যে ওর কোনো কিছুই মনে পড়ছে না, সব দোয়া ভুলে গেছে। তো ওকে বলে দিতে বলে দোয়াগুলো। তো তখন নাদিম ভাইও সাথে সাথে দোয়া বলে। তারপরে ওর অবস্থা কোনোভাবে উন্নতি হচ্ছিল আর বাকি সবাই অসুস্থ হতে থাকে। তো এক পর্যায়ে আমরা সবাই ডিসাইড করি যে না, ওর এই অবস্থা দেখে আমাদের আর ইনভেস্টিগেশন করাটা ঠিক হবে না। তো ওইখান থেকে আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিই। তো তারপর থেকে রাসেল প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগে।
তারপর রাসেল যখন সুস্থ হয় তখন আমরা রাসেলকে যখন জিজ্ঞেস করি, রাসেল তুমি যখন ছবি তুলতে গেছে তখন কি তুমি কিছু দেখেছিলে যে তুমি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বা তোমার মাথা ব্যথা যখন শুরু করে? তো তখন রাসেল বলে যে না, আমি যখন ছবি তুলতে গেলাম তখন আর কিছুই দেখতে পাইনি, হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে যা হয়েছিল ওইখানে ওর আর কোনো কিছুই মনে থাকে না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এন্ড আশা করছি আপনাদের সবার ঘটনাটা ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের ফেসবুকে এবং সেখানে আপনারা অনেকে লিখছেন, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। তার আগে একটু SMS দেখি। আমাদেরকে ক্লিন্টন গোস্বামী লিখেছেন গুলশান থেকে এবং তিনি লিখেছেন ভয় পাচ্ছেন। লিপন মিয়া আমাদের সাথে লিখেছেন যে অনেক ভয় লেগেছে আজকে। আমাদেরকে সাবা লিখেছেন এনজয়িং ভেরি ভেরি মাচ। আমাদেরকে রতন জামালপুর থেকে লিখেছেন আই লাভ ইউ রাসেল ভাই। রুবেল মানিকগঞ্জ থেকে লিখেছেন রাকিব আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন তৌসিফ ফ্রম চট্টগ্রাম। ফরদিন ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন।